সবার কি অবস্থা? কেমন আছেন আপনারা? কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার, শোনা আচ্ছা। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া বললেই হবে, স্যার বলতে হবে না। আমরা সবাই ভাইয়া। আহ ঠিক আছে। আজকে হচ্ছে আমরা জাফর ভাই, আমি প্রথমে শুরু করব। মোটামুটি পুরা স্লাইড সম্পর্কিত একটা সামারি দিব আপনাদেরকে। আর আচ্ছা, স্ক্রিন দেখা যায় কিনা সেটা বলবেন। আচ্ছা, একটা মিনিট। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি ভাইয়া। ওয়েট। স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ভাই। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে পুরোটা সম্পর্কিত একটা সামারি দিব। মানে পুরো স্লাইড সম্পর্কিত। আর হচ্ছে এটা এমন একটা অধ্যায়, এটা যদি আমাদেরকে বলেন যে আপনারা ভাই এটা 7 দিন ধরে পড়াবেন, 7 দিন কেন, এটা 15 দিন ধরেও পড়ানো যাবে এমন একটা অধ্যায়। এটা এখানে হিউজ পড়াশোনা। কি পড়তে হবে কি বাদ দিতে হবে, আমি যদি কোনো কিছু স্কিপ করে যাই সেটা হচ্ছে জাফর ভাই বলে দিবে। আমি শুরু করতেছি, তারপরে শাফিক ভাই লাস্টে বলবে। এখানে হচ্ছে আমাদের প্রথম যে অধ্যায়টা, আমাদের যে টপিক ছিল বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসে সাধারণত। তো আমরা এখান থেকে বিগত সালে যদি বিসিএস এর প্রশ্নগুলো দেখি, তাহলে এখান থেকে দেখেন বিশ্ব সভ্যতার ইতিহাস, ভাষা এবং উপনিবেশ বা আদিবাসী বা উপজাতি এইসব থেকে হচ্ছে প্রশ্ন বেশি আসছে। তারপর আঞ্চলিক আন্তর্জাতিক যদি ব্যবস্থাগুলো দেখেন, সেখানে হচ্ছে আমাদের আঞ্চলিক বিভিন্ন তত্ত্ব ছিল: জাতীয়তাবাদ, উপনিবেশবাদ, পুঁজিবাদ, তারপর নব্য বিশ্ব ব্যবস্থা, আঞ্চলিক বিশ্ব ব্যবস্থা। এখানে হচ্ছে কতগুলো হচ্ছে টার্ম আছে বা হচ্ছে কতগুলো মতবাদ আছে। এই জিনিসগুলো হচ্ছে সাফি ভাই অথবা হচ্ছে জাফর ভাই বিস্তারিত বলবে। আমি জাস্ট হচ্ছে একটু সংক্ষেপে বলে যাবো এগুলো সব। টোটাল সামারিটা বলে যাবো আর কি আমি আপনাদেরকে প্রথম থেকেই। তো এখানের ক্ষেত্রে দেখেন আমাদের যে স্লাইডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে। দেখেন এক নজরে পৃথিবীর মধ্যে হচ্ছে পৃথিবীর আয়তন, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পরিবর্তনশীল তথ্য। আপনারা হচ্ছে পরিবর্তনশীল তথ্যগুলো হচ্ছে রিসেন্ট তথ্য থেকে দেখবেন। এখানে হচ্ছে স্থলভাগের আয়তন, এটা অনেক সময় হচ্ছে মানে চর হয়, সেখানে হচ্ছে জলভাগের আয়তনটা একটু কমে যেতে পারে, স্থলভাগের আয়তন বৃদ্ধি পেতে পারে। তারপরে হচ্ছে পৃথিবীতে পানির পরিমাণ 97%, এটা ফিক্সড। হয়তো কোনো বইয়ের মধ্যে হচ্ছে 96 আছে, 95 আছে, এটা হচ্ছে বইয়ের রেফারেন্স অনুযায়ী বা সোর্স অনুযায়ী বেরি করে। পৃথিবীর ভবিষ্যতের গঠন সেটা আপনারা হচ্ছে ভূগোলের মধ্যে পড়বেন। অক্সিজেন কত পার্সেন্ট আছে, সিলিকন, ক্যালসিয়াম, সোডিয়াম ইত্যাদি কত পার্সেন্ট আছে, এই জিনিসগুলো হচ্ছে সাধারণত পরীক্ষা একটু বেশি আসে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে পৃথিবীর যে গতিবেগ, এটা নর্মাল জিনিস। কি কত ঘন্টা আবিষ্কার। তারপরে হচ্ছে পৃথিবীর আয়তনে বৃহত্তম এশিয়া। দেখো মানে আমরা হচ্ছে হলো পড়া স্টার্টিং শুরুতে হচ্ছে আমরা যেরকম সরাসরি পড়ে ঠিক একই রকমের ক্ষেত্রে হচ্ছে বেসিক জিনিসগুলো তার সাথে আপনারা রিডিং করে যাবেন। আর যেমন জাতিসংঘ সদস্য দেশ 193টা, এটা আপনার যখন জাতিসংঘ পড়বেন তখন হচ্ছে বিস্তারিত পড়তে পারবেন। তারপরে হচ্ছে পৃথিবীর দেশসমূহের অবস্থানের ক্ষেত্রে আয়তনে বৃহত্তম দেশকে, এটা হচ্ছে রাশিয়া। তারপরে হচ্ছে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি, অনেক সময় নাউরু বলা হয়। আর এটা হচ্ছে ভ্যাটিকান সিটি হচ্ছে ওয়ার্ল্ড অ্যাটলাস অনুযায়ী। আর হচ্ছে নাউরি যেটা, সেটা হচ্ছে ব্রিটানিকা অনুযায়ী আপনারা পড়লে পারবেন। জনসংখ্যা বৃহত্তম দেশ ভারত। এখানে ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হয়, অনেক সময় চীন হয়, অনেক সময় ভারত হয়, এর আপ ডাউন করে। আর হচ্ছে ক্ষুদ্রতম দেশ ক্ষেত্রে ভ্যাটিকান সিটি, এটা হচ্ছে জাস্ট রিডিং করে যাবেন। আর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট: পৃথিবীর সীমান্ত বেষ্টিত দেশ কয়টি? রাশিয়া। যেমন হচ্ছে 14টি, এবং চীনের দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট এই তথ্যটা। ছিদ্রিত রাষ্ট্র, ছিদ্রিত রাষ্ট্র হচ্ছে একটি দেশের মধ্যে আরেকটি দেশ থাকা, যেমন ভ্যাটিকান সিটি এবং সান মেরিনো হচ্ছে ইতালির মধ্যে অবস্থিত, যেমন দক্ষিণ আফ্রিকার মধ্যে আছে ল্যাথো, তো ছিদ্রিত রাষ্ট্র এটা বলা হয়। তারপর হচ্ছে গণবসতি দেশ মোনাকো, এখানে অনেক মানুষ বাস করে একসাথে। জানা আমাদের হচ্ছে বর্তমান সর্বশেষ জনশুমারি অনুযায়ী হচ্ছে আমাদের টোটাল যে জনসংখ্যার যে ঘনত্ব 1119। ঠিক এটার ক্ষেত্রে হচ্ছে এখানে আরো বেশি, এখানে সম্ভবত হচ্ছে 1400+। এটা চেঞ্জ হতে পারে পরিবর্তনশীল তথ্য অনুযায়ী। আর পৃথিবীর কম জনসংখ্যার দেশ হচ্ছে মঙ্গোলিয়া। এখানে জনসংখ্যা বৃদ্ধি দেশ সবচাইতে যদি বলা হয় শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেশ, সেটা হচ্ছে বেলারুশ, সেখানে জনসংখ্যা বাড়ে না অধিক তাপমাত্রার কারণে। আর উচ্চতম রাজধানী এগুলো লাগবে না। তারপরে হচ্ছে এখানে আসেন। এটা হচ্ছে নর্মাল, আপনি রিডিং করে যাবেন। পৃথিবীর প্রথম মহামানব কে ছিল, ইংল্যান্ডের প্রথম রাজা কে ছিল, বিশ্ব সভ্যতা। এইটা হচ্ছে মূলত আমার থেকে, এখান থেকে আমাদের মূলত পড়া শুরু হবে। আমরা জানি এখানে আমি এই স্লাইডের বাহিরে অনেক কথা বলবো, আপনারা যদি খাতা কলম থাকে এটা লিখতে পারেন। বা যদি কোনো কথা যদি বুঝতে সমস্যা হয় বলবেন যে ভাই, বা হাত তুলবেন যে বুঝতে সমস্যা হচ্ছে, একটু বলেন।
আচ্ছা, এখানে স্ল্যাট মোবাইল স্ক্রিন যোগ করতে পারেন। আচ্ছা, এটা কেটে দিলাম। এখানে ইয়ে করা যায়, দেখেন। তো আমরা এখানে বিশ্ব সভ্যতার ক্ষেত্রে অনেকগুলো সভ্যতা আমরা জানি: মেসোপটেমীয় সভ্যতা, গ্রিক সভ্যতা বা মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, ইনকা সভ্যতা, তারপরে হচ্ছে হিব্রু সভ্যতা, রোমান সভ্যতা, মোট 10টা সভ্যতা সম্পর্কিত আমরা জানি। তো এখানে সবচেয়ে যে প্রাচীন যে সভ্যতাটা, সেটা হচ্ছে আমাদের মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতার মধ্যে সর্বপ্রথম হচ্ছে, এটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়: সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং ক্যালেডীয়। আমি হচ্ছে 12 পিডিএফটার সামারি বলে যাব, বা হচ্ছে কি কি জিনিসগুলো কিভাবে পড়তে হবে এটা বলে যাব, তারপরে হচ্ছে আবারও বলি, জাফর ভাই বলবে, তারপর শাফি ভাই বলবে। তো সুমেরীয় সভ্যতার ক্ষেত্রে হচ্ছে যে মূল পয়েন্ট গুলো, এখানে অনেকগুলো আছে, যে মেসোপটেমীয় সভ্যতা অনেকগুলো তথ্য দেওয়া আছে, এখান থেকে অ্যাকচুয়ালি কি পড়বেন। সুমেরীয় সভ্যতার ক্ষেত্রে পড়বেন হচ্ছে এটা সেচ বা কৃষি বা চাকা বা কিউনিফ্রপ। এই জিনিসগুলো হচ্ছে সুমেরীয় সভ্যতার হচ্ছে বিশেষ আবিষ্কার। তাহলে সুমেরীয় সভ্যতার মধ্যে সেচ আবিষ্কার হয়, কৃষি বা চাকা, এই জিনিসগুলো সবগুলো সুমেরীয় সভ্যতার মধ্যে হয়। আর যদি সবচেয়ে বলা হয় প্রাচীনতম সভ্যতা কোনটা, সেটা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। আর সুমেরীয় সভ্যতা থেকে এখানে অনেকগুলো তথ্য আছে, আপনি এখান থেকে পড়বেন সেচ, কৃষি, চাকা এবং ইউনিফর্ম। তাহলে কি ইউনিফর্ম কোন সভ্যতার? এটা হচ্ছে সুমেরীয় সভ্যতার। তারপরে হচ্ছে ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয় সভ্যতার ক্ষেত্রে আপনারা কি পড়বেন? ফিনিশীয় সভ্যতা থেকে আপনারা পড়বেন বা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। আমি এখানে এটা সাইডটা আমি ইয়ে পড়তেছি না। আচ্ছা, এটা চলে গেছে অনেক পেজে। আচ্ছা, ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতার ক্ষেত্রে হচ্ছে যেমন এই সভ্যতার মধ্যে আইন, মানচিত্র এবং পঞ্জিকা, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আইন আবিষ্কার করে ব্যাবিলনীয় সভ্যতার মধ্যে, বা হাম্প্রবি যে ছিল সে হচ্ছে আইন প্রণয়ন করেন। ব্যাবিলনের সবচেয়ে বড় অবদান আইন। তারপরে মানচিত্র তারা হচ্ছে করে। তারপরে হচ্ছে পঞ্জিকা। পঞ্জিকা মানে হচ্ছে পত্রিকা, ক্যালেন্ডার যেটা, এটা হচ্ছে হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার অন্যতম। আর অ্যাসিরীয় সভ্যতার ক্ষেত্রে সবচাইতে যেটা, তারা হচ্ছে অস্ত্র ব্যবহার করা শিখে শিখে কি সর্বপ্রথম লোহার অস্ত্র ব্যবহার করা হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। তারপরে হচ্ছে গোলান্দাজ বা বাহিনী যারা ছিল, এগুলো সবগুলো অ্যাসিরীয় সভ্যতা। আর 360 ডিগ্রি যে কোণ থাকে বা অক্ষাংশ থাকে, এই অক্ষাংশ যে সৃষ্টি, সেটা হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। তারপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে ক্যালাডীয় সভ্যতা। ক্যালাডীয় সভ্যতার মধ্যে হচ্ছে যেমন তারা দেবতা ছিল, এবং হচ্ছে উদ্যান বা ঝুলন্ত যে উদ্যান ছিল, এগুলো হচ্ছে সব ক্যালাডীয় সভ্যতা থেকে আবিষ্কার বা সৃষ্টি। এখানে স্লাইডের বাইরে অনেক কথাই বলতেছি, আপনারা যদি মনে হয় বাইরে থাকে রেকর্ড থেকে পরে শুনে নেবেন। তাই ক্যালাডীয় সভ্যতার ক্ষেত্রে 7 দিনই সপ্তাহ, 12 ঘন্টা বা 12টার 80 যে চক্র থাকে, সেইগুলো হচ্ছে ক্যালাডীয় সভ্যতায়। তারপর ফারস্য আক্রমণের কারণেই হচ্ছে মূলত ক্যালাডীয় সভ্যতাটা ধ্বংস হয়ে যায়। আর তারপরে হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতার ক্ষেত্রে যদি বলেন, মিশরীয় সভ্যতার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিশরীয় সভ্যতা। হাইরোগ্লিফিক, হাইরোগ্লিফিক যেটা ছিল সেটা, আর হচ্ছে বা পবিত্র লিপি বা অক্ষর চিত্র লিপি, এটা হচ্ছে মিশরীয় লিখন পদ্ধতির নাম। আর একটা হচ্ছে তারা পেপুরাস, পেপিরাস নামক একটা ইয়েতে লিখতো, কাগজে লিখতো। এই জন্য হচ্ছে, বা সাদা গাছের কাগজ বা মিশরীয় তৈরি করে, এটি গাছের সাদা বাকল দিয়ে মূলত হচ্ছে এই প্যাপিরাস কাগজটা তৈরি করা হয়। তারপরে হচ্ছে তাদের উল্লেখযোগ্য অভিযান ছিল হচ্ছে পিরামিড। আর তারা হচ্ছে বছর, যেমন হচ্ছে 365 দিন এবং 12 মাস, যেটা সেটা মূলত হচ্ছে প্রাচীন মিশরীয় বা মিশরীয় সভ্যতার হচ্ছে অন্যান্য উদাহরণ। তারপরে হচ্ছে মিশরীয় রানী ক্লিওপেট্রাকে বলা হয় সার্ভেন্ট অফ নীল, বলা হয় ক্লিওপেট্রাকে। আর তার সাধারণত হচ্ছে আরটা হচ্ছে বর্ণমালা যে 24টি, সেটা হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতার অন্যতম আবিষ্কার। তারপরে হচ্ছে চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতার ক্ষেত্রে আপনারা কি জিনিসটা এখান থেকে মূলত পড়বেন হচ্ছে, যেমন চীনা ব্রোঞ্জের সাহায্যে যে ঘোড়া টানা রথ, যেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ছিল চৈনিক সভ্যতার ক্ষেত্রে। আর এটা মূলত শুরু হয়েছিল চীনের রাজা যে ছিলেন সন অফ গড, চীনের রাজাকে বলা হইতো। আর চীনের যে চৈনিক সভ্যতার মধ্যে মোট সমাজ ব্যবস্থা 4টা ছিল: একটা রাজা, বুদ্ধিজীবী, জনগণ এবং কৃতদাস। রাজা যারা, অনেকে রাজা ছিল, তারপরে বুদ্ধিজীবী ছিল, জনগণ ছিল, কৃতদাস ছিল। আর চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিল কনফুসিয়াস। তাহলে যদি পোস্ট পরীক্ষা আসে কনফুসিয়াস কোন সভ্যতার, তাহলে হলো চৈনিক সভ্যতার। তারপরে ঘুড়ি, আমরা যে ঘুড়ির জন্ম মানে ঘুড়ি উড়াই, যে মানে হচ্ছে পুরান ঢাকায় যে ঘুড়ির উৎসব হয়, সেটা হচ্ছে ঘুড়ি হচ্ছে প্রাচীন চীনে। তারপরে যদি হয় চৈনিক সভ্যতা, তারপরে হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার ক্ষেত্রে হচ্ছে আহ মূল যে জিনিসটা, এটা হচ্ছে বাটখারা বা স্কেল, মানে আমরা যে ওজন মাপার জন্য যে বাটখারা বা স্কেল, এই জিনিসগুলো হচ্ছে সিন্ধু সভ্যতার অনেক বড় আবিষ্কার। তারপরে মাটিখুর একটা শহর, মানে শহর পাওয়া যায়, সেটা হচ্ছে হরিপ্পা নগরী বা হরিপ্পা শহর। আর তারপরে হচ্ছে সিন্ধু সভ্যতার পরে, আচ্ছা এখানে আরেকটা জিনিস কিছু মিস গেছে, আমি বলি সেটা। এটা মানে হচ্ছে ইনকা সভ্যতা। ইনকা সভ্যতার মধ্যে হচ্ছে জলের সাহায্যে সেচ পদ্ধতি, সেটা হচ্ছে ইনকা ইনকা সভ্যতার হচ্ছে শ্রেষ্ঠ আবিষ্কার। আচ্ছা, তো
ইনকা সভ্যতার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে দক্ষিণ আফ্রিকায় যে ইনকা সভ্যতার স্থপতি ছিল হচ্ছে মানকো কোফেন। যদি পরীক্ষা আসে ইনকা সভ্যতার স্থপতি কে, সেটা হচ্ছে মানকো কোফেন। আর ইনকা সভ্যতা ধ্বংস হয় মূলত স্প্যানিশদের দ্বারা। পরীক্ষায় যদি আসে ইনকা সভ্যতা কাদের দ্বারা ধ্বংস হয়, এটা হচ্ছে স্প্যানিশদের দ্বারা। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে রোমান সভ্যতা। রোমান সভ্যতাটা আমরা সামনে পড়বো। রোমান সভ্যতার ক্ষেত্রে হচ্ছে এখানে রোমিউলাস নাম অনুসারে মূলত যে রোমান সভ্যতা হয়। আর এখানে সাম্রাজ্য কনস্টান্টিন ছিল, সেটা হচ্ছে রোমান সাম্রাজ্য বা খ্রিস্ট ধর্ম বিস্তার ঘটান। আর রোমানদের প্রধান দেবতা ছিল হচ্ছে জুপিটার। আর এখান থেকে এগুলোই পড়বেন। তারপরে হচ্ছে রোমান সভ্যতা বলে ফেলছি, এখানে যীশু খ্রিস্ট বা হচ্ছে এলাম দেখলাম জয় করলাম, বেনি ভিডি বিচি, জুলিয়াস সিজারের বিখ্যাত ডায়লগ। তারপরে হচ্ছে রোমান সবচেয়ে বড় যে কৃতিত্ব আইনের ক্ষেত্রে বা রোমান সংকলনের ক্ষেত্রে 12টি বন্ধুর যে পাঠ থাকে এই জিনিসটা। তারপরে হচ্ছে দা সিটি অফ গড বলা হয় ভার্জিন গ্রন্থ। অনেক কত তথ্য আছে এখানে যেগুলো পড়বেন মোটামুটি বললাম। তারপরে হচ্ছে অন্যান্য যেমন হচ্ছে যেমন জাভা মানব সভ্যতা, এটা ইন্দোনেশিয়া পাওয়া যায় বা ইন্দোনেশিয়া পাওয়া গেছে 1889 সালে। তারপরে হচ্ছে মানবের নাম হচ্ছে হাইডেল মানব, আবিষ্কারক সাল। তারপর যেমন এখানে টিকিং মানব হচ্ছে, টিকিং হচ্ছে চীনে পাওয়া গেছে 1929 সালে। আর আর লুসি পাওয়া গেছে ইথিওপিয়াতে 1974 সালে। আর এখানে সাম্রাজ্য অনেকগুলো আছে, বৈশ্বিক সাম্রাজ্য যেমন হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য। আচ্ছা, তারপরে হচ্ছে খেলাফে রশিদিন উমাইয়া খলিফা, তারপরে আব্বাসি খলিফা, অটোমান সাম্রাজ্য। এগুলো হচ্ছে আপনারা রিডিং করে যাবেন। এখান থেকে যেমন হচ্ছে বাইডেন সাম্রাজ্যের ক্ষেত্রে যদি পড়তেই হয়, এখান থেকে হচ্ছে রোমান যে সাম্রাজ্য ছিল এটা এক নয়। বাইডেন অনেকেই মনে করেন যে রোমান সাম্রাজ্য এবং হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য দুটো এক, কিন্তু এটা এক না। একটা হচ্ছে পশ্চিম রোমার তীরে একটা হচ্ছে ছিল, আর একটা ছিল হচ্ছে শাসনের আওতায়। স্লাইড হয়ে যাবে। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে এটা রিডিং করে যাবেন। ভাষা, এটাও অ্যাকচুয়ালি এটা তো বলবো, এটা আমরা প্রথমে বলে ফেলছি, আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা ব্যবহার করে পাপুয়া নিউগিনিতে। এটা হচ্ছে পরিবর্তনশীল তথ্য, এখানে চেঞ্জ হইতে পারে। তো আমরা এই জিনিসগুলা না দেখি উইগুর। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে এটা ইম্পর্টেন্ট, কোন দেশ কত উপনিবেশ ছিল। যেমন মোজাম্বিক, এটা ছিল পর্তুগালের অধীনে 470 বছর। দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ, আমরা যেন বাংলা ভারতবর্ষ ছিল হচ্ছে ব্রিটেনের প্রায় 200 বছর। বাহরাইন ছিল ব্রিটেনের। ম্যাকাও পর্তুগাল, এই জিনিসটা পড়বেন, ইম্পর্টেন্ট। আদিবাসীর ক্ষেত্রে হচ্ছে উইগুর, রোহিঙ্গা, এটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন আছে, যেমন রোহিঙ্গা উইগুর আহ চীনের কোন ইয়াতে বাস করে, বা চীনের মধ্যে মুসলিম হিসাবে তারা কোন জাতিগোষ্ঠী পাওয়া যায়, এই জিনিসগুলো, বা শিনচিয়াং বা জিনজিয়াং। 41 আসছিল সম্ভবত এই প্রশ্নটা, ওই জিনিসটা এখান থেকে পড়বেন। আর এখান থেকে মূল সামারি বলে গেলাম আমি, বাকিটা বাইরে বলবে আসে। আচ্ছা, আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে ব্যবস্থা ছিল, এখান থেকে কি প্রশ্নগুলো আসছে সেগুলো হচ্ছে আপনারা একটু দেখলে বুঝবেন। আর এখান থেকে এই শান্তি চুক্তি, সামন্তবাদ বলেন বা অস্ট্রেলিয়া বা হচ্ছে বিভিন্ন চুক্তির মতবাদ। এখানে সামন্তবাদ যেটা ছিল এটা মূলত ছিল হচ্ছে এক প্রকার ভূমি ব্যবস্থাপনা বা ভূমিকেন্দ্রিক সরকার ব্যবস্থায় মূলত হচ্ছে সামন্তবাদ ছিল। আর অস্ট্রেলিয়া চুক্তি হচ্ছে শান্তির জন্য, মানে ইউরোপে যে শান্তি প্রতিষ্ঠার জন্য মূলত অস্ট্রেলিয়া চুক্তিতে স্বাক্ষরিত হয়। এগুলো বিস্তারিত সম্পর্কিত হচ্ছে জাফর ভাই বলবে। আর গৌরব আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কি বললাম। আচ্ছা, আমি সামনে চলে গেছি, একটা মিনিট। আমার স্লাইড, বিভিন্ন অধিবাসী বক্তা, সমাজ ব্যবস্থা। আচ্ছা, প্রাকৃতিক আইনের যে ব্যাপারটা যেটা আছে, ফেনীয় সভ্যতা বা আঞ্চলিক রাজনীতির যে গৌরবময় বৃহৎ শক্তি, আধুনিক রাষ্ট্র যেটা থাকে, আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে কি পড়বেন। আর এখানে যেমন আধুনিক রাষ্ট্র চিন্তা হচ্ছে ম্যাকিয়াভেলিকে, তিনি রাজনৈতিক ধর্মগত পৃথক করেন। তারপরে হচ্ছে গৌরবময় বৃহৎ শক্তি, প্রাকৃতিক আইনের যে ব্যাপারগুলো ছিল, এই জিনিসগুলো আসলে এগুলো মুখস্থ করার জিনিস, কিছু টেকনিক আছে সামনে আমি বলতেছি সামনে যেগুলা। পুঁজিবাদী সমাজতন্ত্র, এগুলা ভাই বলবো। উপনিবেশ কি ছিল, নব্য উপনিবেশ, নৈরাজ্যবাদ, আধুনিকতাবাদ, এই সম্পর্কিত জাফর ভাই বিস্তারিত বলবে। আমি হচ্ছে এখানে চলে যাই। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের যেমন প্রেক্ষিত অনেকে আঞ্চলিক। অ্যাড হতে পারতেছে না, মেসেঞ্জার গ্রুপের রিকোয়েস্ট পাঠাচ্ছে, একটু দেখবেন। অ্যাড হতে পারতেছে না, একটু আমি দেখতেছি। একটা minute। আচ্ছা, আমি লিঙ্কটা দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে।
আচ্ছা, আমি এটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি, এটা দেখেন। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকেই মূলত হচ্ছে কিছু টেকনিক আছে আমি যেভাবে পড়ছিলাম। এখানে যেমন দক্ষিণ এশিয়ার দেশ, দক্ষিণ এশিয়ার দেশ এখানে আছে 8টি দেশ। তো এখানে যেমন আফগানিস্তান, পাকিস্তান, অনেকগুলো নাম দেওয়া আছে। আপনার এটা হচ্ছে আমি যেভাবে মনে রাখছি, এটা যেমন আপনারা মনে রাখতে পারেন হচ্ছে বিএনপি ইস এমপিএ। বিএনপি তে হচ্ছে, বি তে বাংলাদেশ, এন তে হচ্ছে নেপাল, পি তে হচ্ছে পাকিস্তান, আর ইসতে কিছু নাই, এম তে হচ্ছে মালদ্বীপ, বি তে হচ্ছে ভুটান, ভারত, আর এ তে হচ্ছে আফগানিস্তান। তাহলে হচ্ছে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো সেগুলো লিখতে মনে রাখতে পারেন বিএনপি ইস এম বি এ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি, শোনা আচ্ছা, যাচ্ছে। তারপরে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো, এগুলো 11টি দেশ আছে। সেটা আপনারা মনে রাখতে পারেন হচ্ছে এমটিবি তে। এম টিভি, এমটিভি তে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে 11টি, যেমন এম তে হচ্ছে মালয়েশিয়া, তারপর হচ্ছে টি তে হচ্ছে আহ, থাইল্যান্ড, আর বি তে হচ্ছে ভিয়েতনাম বা ব্রুনাই, আর তারপরে হচ্ছে বি তে হচ্ছে যে ব্রুনাই, যেটা বলে ফেললাম। তারপর সি তে হচ্ছে কম্বোডিয়া, এস তে হচ্ছে শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর। এই জিনিসগুলো হচ্ছে আপনারা এটা মনে রাখতে পারেন, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। তারপর হচ্ছে দূরপ্রাচ্য, দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়ার যে দেশগুলো সেটা হচ্ছে চিস কামতা। চিজতে হচ্ছে চীন, আর মানে বর্গীয় জতে হচ্ছে জাপান, আর কামতাতে হচ্ছে যেমন উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আর মতে মঙ্গোলিয়া, ততে হচ্ছে তাইওয়ান। তাহলে চিজ কামতা দিয়ে মনে রাখতে পারেন দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়ার যে দেশগুলা। তারপর হচ্ছে নিকটপ্রাচ্য যে দেশগুলো আছে, নিকটপ্রাচ্য দেশ হচ্ছে 5টি। এখানে হচ্ছে মনে রাখতে পারেন পি লিস্ট দিয়ে। পি লিস্ট হচ্ছে, পি তে হচ্ছে ফিলিস্তিন, এল তে হচ্ছে লেবানন, আর আইতে ইসরায়েল, এসতে হচ্ছে সিরিয়া, টিতে হচ্ছে তুরস্ক। তাহলে নিকট প্রাচ্য যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে পি পি লিস্ট দিয়ে মনে রাখবেন। তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্য যে দেশগুলো আছে সেটা হচ্ছে 10টা। যেমন এটা মনে রাখতে পারেন হচ্ছে কাকু সৌদিতে জব করে, ইরাক, ইরান, ইয়েমেনে। কাকু সৌদিতে জব করে, ইরাক, ইরান, ইয়েমেনে। এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো শর্টকাট টেকনিক। আর উত্তর পশ্চিম বা মধ্য এশিয়ার যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা মধ্যপ্রাচ্যের দেশটা তো বলেই ফেললাম, উত্তর পশ্চিম যেগুলো সেম এটার মধ্যেই চলে আসে। আর মোট স্বাধীন দেশ হচ্ছে 46টা, তার মধ্যে হচ্ছে আহ স্বাধীন দেশ, অ্যাকচুয়ালি মোট স্বাধীন দেশ হচ্ছে 44টা। পরাধীন মূলত 2টা, ওইটা স্বাধীনে ধরা হয়, যেমন হচ্ছে তাইওয়ান এবং ফিলিস্তিন, তারা হচ্ছে পরাধীন দেশ। আচ্ছা, উত্তর পশ্চিম এশিয়ার যেটা মনে রাখতে পারেন এটা হচ্ছে খুজবুক তাকাতুকি। খুজবুক তাকাতুকি করে আর কি। তো এই জিনিস দিয়ে হচ্ছে যেমন খুজবুক দিয়ে মনে রাখতে পারেন আহ কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এই জিনিসগুলো হচ্ছে এটা দিয়ে ছন্দ দিয়ে মনে রাখতে পারেন। আর এখানের মতো অনেকগুলো দেশ সম্পর্কিত নেই। আমি এটা বলছি মানে ইন্দোচীন, ইন্দোচীনের যে দেশগুলো আছে, ইন্দোনেশিয়া, ইন্দোচীনের দেশগুলো মনে রাখতে পারেন হচ্ছে বিএলএসি। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এটা হচ্ছে মূলত ইন্দোচীনের যে বলা হয়। তারপরে ফোর টাইগার্স, ফোর টাইগার্সটাও এখানে নাই। ফোর টাইগার্স হচ্ছে যেমন সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। এটা মনে রাখার টেকনিক হচ্ছে সীতাদাহ। সীতাদাহ হচ্ছে সিঙ্গাপুর, তারপরে হচ্ছে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, তারপরে হচ্ছে হংকং। সুপার এলিভেন বা সুপার সেভেন যে দেশগুলা সেগুলা হচ্ছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এবং হচ্ছে ফোর টাইগার্স। তো এটাকে মনে রাখতে পারেন থামাই সীতাদাহ। থাদি হচ্ছে থাইল্যান্ড, মাতে হচ্ছে মালয়েশিয়া, ইতে হচ্ছে ইন্দোনেশিয়া। তারপর হচ্ছে সেভেন সিস্টার্স এর যে দেশগুলো আছে, যারা হচ্ছে আমির নামে আপ, এটা দিয়ে মনে রাখতে পারেন সেভেন সিস্টার্স। আর গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে লামাথা। থাইল্যান্ড, লাওস, মায়ানমারকে বলা হয় হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। আর গোল্ডেন ক্রিসেন্ট যেটা থাকে সেটা হচ্ছে ইয়াপা। আর গোল্ডেন ওয়েস হচ্ছে বাবানে। বাংলাদেশ, ভারত, নেপাল হচ্ছে মূলত গোল্ডেন ওয়েস, এখানে মূলত মাদক পাচার এবং চোরাচালানের জন্য বিখ্যাত। যদি পরীক্ষায় আসে গোল্ডেন ওয়েস এর নিচের কোনটি গোল্ডেন ওয়েস সম্পর্কিত দেশ, তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল। এটার মূল কারণ হচ্ছে তারা হচ্ছে মাদক পাচার এবং চোরাচালানের জন্য বিখ্যাত, এই গোল্ডেন ওয়েস। আর গোল্ডেন ভিলেজ হচ্ছে আমাদের কুষ্টিয়ায়, সেখানে গাঁজা উৎপাদনের জন্য খুবই বিখ্যাত হচ্ছে গোল্ডেন ভিলেজ। তাহলে গোল্ডেন ভিলেজ হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া, আর গোল্ডেন ওয়াইজ হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল। আর গোল্ডেন ক্রিসেট হচ্ছে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান। আর গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে থাইল্যান্ড, লাওস এবং মায়ানমার। তাহলে গোল্ডেন ট্রায়াঙ্গেল মনে রাখবেন হচ্ছে লামাথা দিয়ে, আর গোল্ডেন ক্রিসেট ইয়াপা, ইয়াপাতে হচ্ছে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান। আর গোল্ডেন ওয়াইজ হচ্ছে বাবাসে বা বাবানে। বাবানে হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল। আর এখানে হচ্ছে যেমন আমি ইন্দোচীন, ফোর টাইগার, সুপার সেভেন, ইস্ট এশিয়ান বা মিরাকল, সেভেন সিস্টার্স, এই জিনিসগুলো একটু বাড়তি বলছিলাম। এখানে এখানে নাই আপনার, এইগুলো বলা নাই। যদি আমরা পরবর্তীতে লাগলে আমি এটা বলে পিডিএফটা বা যেটা আমি বলে দিব আপনাদেরকে।
আচ্ছা, তারপরে হচ্ছে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, এখানে হচ্ছে আপনারা বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা জানেন, ভারত নয়াদিল্লি, এজ ইউজুয়াল নর্মাল এগুলা। এখন এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেমন সমুদ্র বন্দর, আফগানিস্তান, নেপাল, ভুটানে কোনো বন্দর নাই, এটা হচ্ছে বন্দরবিহীন রাষ্ট্র তিনোটা। আর বাংলাদেশে হচ্ছে আপনি গণপ্রজাতন্ত্রী দেশ, এটা আমরা জানেন। বাংলাদেশে ভারতের রাজ্য পাঁচটি, মিয়ানমার রাজ্য, এখান থেকে সবসময় একটা পরীক্ষা প্রশ্ন থাকে। মোট বাংলাদেশ এবং ভারত এবং মায়ানমারের সাথে টোটাল আমাদের 32টা সীমান্ত বা জেলা আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার এখান থেকে বা বিস্তারিত দেখতে পারেন। আর তারপরের ক্ষেত্রে হচ্ছে এটা পরিবর্তনশীল তথ্য, এগুলা যেমন হচ্ছে ভারতের মোট অঙ্গরাজ্য 28টি, সর্বশেষ তেলেঙ্গানা, এটা আরেকটা হইতে পারে যে যেভাবে আন্দোলন চলতেছে, আমি ওইদিকে না যাই। এখানে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপ্রধান কে ছিল, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল, ভারতের আদিবাসী কে ছিল, এইগুলা অ্যাজ ইউজুয়াল আমরা রিডিং করলেই বুঝবেন, এখান থেকে তেমন কিছু নাই। তারপরে হচ্ছে ভারত। আর একটা জিনিস হচ্ছে, ভারতের যে জাতির জনক সেটা হচ্ছে মহাত্মা মহাত্মা গান্ধী, আমাদের যেমন হচ্ছে শেখ মুজিবুর রহমান। তারপরে হচ্ছে কেন্দ্র, ভারতের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন হচ্ছে, যেমন এখানে ভারতটা দেখাই, ভারতের ক্ষেত্রে এখানে কেন্দ্রশাসিত অঞ্চল এখানে সম্প্রতি বিস্তারিত দেওয়া নাই। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি, যেমন হচ্ছে চণ্ডী দাদার জন্মের আলাপন, এটা দিয়ে মনে রাখতে পারেন কেন্দ্রশাসিত অঞ্চলগুলা। যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা এবং হচ্ছে নাগরা হাভেলি, দামান দিউ, লাক্ষাদ্বীপ, নয়াদিল্লি, তারপর হচ্ছে পন্ডিচেরি, জম্মু কাশ্মীর, লাদাখ। তাহলে আপনার শর্টকাট মনে রাখতে পারেন চণ্ডী দাদার জন্মের আলাপন, এটা দিয়ে মনে রাখতে পারেন মূলত। আর বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন হচ্ছে ভারতের তখন রাষ্ট্রপতি ছিল হচ্ছে বিবি গিরি, আর প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। আর পশ্চিমবঙ্গ তখন মুখ্যমন্ত্রী ছিল অজয় কুমার মুখোপাধ্যায়, যদিও এটা হচ্ছে এখন লেস ইম্পর্টেন্ট ইন্ডিয়া সম্পর্কিত যেগুলো আছে পরীক্ষা আসার মতো। তবে হচ্ছে যে পড়ার জন্য দেখে রাখতে পারে। আর হচ্ছে এখান থেকে আর কিছু নাই ভারত। তারপরে হচ্ছে আফগানিস্তান বা পাকিস্তানের কাছে এটা 1914 আগস্ট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে পাকিস্তান। তারপরে হচ্ছে পাকিস্তানের নামকরণ চৌধুরী রহমত আলী, মোস্ট ইম্পর্টেন্ট। পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার আলী মির্জা, এগুলো আপনারা হয়তো বাংলাদেশের অধ্যায়তে পড়ে ফেলছেন, এটা নতুন করে বলার কিছু নাই। তারপরে হচ্ছে ভারতের বা পাকিস্তান সম্পর্কিত, ভারত পাকিস্তান সম্পর্কিত যেমন হচ্ছে কাশ্মীর সমস্যা, কাশ্মীর যে সমস্যা, এটাও এখানে বিস্তারিত না, এটা আমি মুখে বলতেছি। যেমন কাশ্মীর যখন সমস্যা হয়েছিল তখন হচ্ছে কাশ্মীরের সর্বশেষ যে রাজা ছিল সে ছিল হরি সিং। আর মূলত হচ্ছে কাশ্মীরটা বিতরণ। আচ্ছা, আমার টাইম বেশি নাই, শেষ হয়ে যাবে মনে হয়। আচ্ছা, আমি তারপরে বলতেছি। তো 1947 সালে মূলত কাশ্মীর সমস্যাটা শুরু হয়। তো এখানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের টোটাল যে আয়তন সেটা হচ্ছে প্রায় 37%। আর চীন নিয়ন্ত্রিত যে আকসাই চীন বা টাসক্রমা, এটা কাশ্মীরের ভূমির অংশ, সেটা হচ্ছে 20%। আর ভারত নিয়ন্ত্রিত যেটা আমরা জম্মু কাশ্মীর বলি, লাদাখ, সিয়াচেন বা হিমবাহ, সেটা হচ্ছে 43%। তো এই জন্যই মূলত হচ্ছে কাশ্মীর নিয়ে মূলত হচ্ছে তিন দেশ, পাকিস্তান, চীন নিয়ন্ত্রিত এবং ভারত নিয়ন্ত্রিত, এই তিনটা দেশ নিয়ন্ত্রিত মূলত হচ্ছে কাশ্মীরটা। আর এটা নিয়ে মোট ভারত পাকিস্তান যুদ্ধ 4বার হয়, একটা 47, একটা 65 সালে, একটা 71 সালে, একটা 99 সালে। আর কাশ্মীর নিয়ে ভারত চীন যুদ্ধ হয় 1962 সালে, তাও একবার। তাহলে আপনার যদি পরীক্ষা আসে ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে কবে যুদ্ধ হয়েছিল, 4বার, 47, 65, 71, 99। আর ভারত এবং চীনের সাথে যুদ্ধ হয় একবার 1962 সালে। আর রিসেন্টলি হচ্ছে জনতা পার্টি, রিসেন্ট কারণ অনেকদিন হয়ে গেছে, জনতা পার্টি বা বিজেপি সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ যে মর্যাদা ছিল সেটা প্রত্যাহার করে নিছে। আর রিসেন্টলি 2019 সাল, 19 সালে, এটা ইম্পর্টেন্ট না, তাহলে এটা বললাম না। আর এটা হচ্ছে পাক ভারত যে যুদ্ধ হয়, পাকিস্তান এবং ভারতের যুদ্ধ 1947 থেকে 1948 হয়। তারপরে হচ্ছে 1965 সালে যুদ্ধ হয়, যেটাকে তাসখান চুক্তির মাধ্যমে হচ্ছে সেটা পরিচিত, যে তাসখান চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের মধ্যপন্থায় বা মধ্য অবস্থায় সেটা ছিল সোভিয়েত ইউনিয়ন। তৃতীয় পাক যুদ্ধ 1971 সালে, যেটা সিমলা চুক্তি নামে পরিচিত। আর চতুর্থ যেটা 1999 সালে হয়, যেটা কার্গিল যুদ্ধ নামে পরিচিত। এই জিনিসগুলো দেখবেন। আর পাকিস্তান সম্পর্কিত আমরা এটা বললাম না। আর পাকিস্তান সম্পর্কিত আরেকটা সবচেয়ে বেশি আছে, মোমোগেট। মোমোগেট কেলেঙ্কারি, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে ওবামা নিকট একটা স্মারক কেলেঙ্কারি। মোমোগেট কেলেঙ্কারিটা মূলত কোন দেশের সাথে সম্পর্কিত, এইটাই প্রশ্ন আসে অনেক সময়, এটা আপনারা দেখতে পারেন বা পরীক্ষার জন্য এটা পড়বেন আর কি। আচ্ছা, আমি এখানে অনেক কথাই বললাম। নেপাল, দক্ষিণ পূর্ব এশিয়া, আচ্ছা আমি সিজন বলতেছি আর কি। তারপর আফগানিস্তানের মূলত যে প্রবীণ নেতারা বা সংগঠন ছিল আফগানিস্তানে, সেটা হচ্ছে 1973 সালে আফগানিস্তান প্রবীণ নেতাদের সংগঠন হলো পশতু জিরকা। এখানে আফগানিস্তানের যে তালেবান, তালেবান কিন্তু অর্থ হচ্ছে ছাত্র, ওয়ান কাইন্ড অফ ছাত্র। আর কথা কি শোনা যাচ্ছে আমার? কথা বলছি। জি, শোনা যাচ্ছে।
আচ্ছা, মার্ক করে দিলে বলা হয়, আমি আসলে এখান থেকে এই স্লাইডের বাইরেও অনেক কথা বলতেছি, আমি এই জন্য আমি মার্ক করতেছি না মূলত। যেমন হচ্ছে পাকিস্তান সম্পর্কিত অনেক তথ্যই বলছে, এখানে ছিল না। ভারত সম্পর্কিত বললাম বা কাশ্মীর সম্পর্কিত বললাম। এই যে বাড়তি যেগুলো আছে এগুলো আমি দরকার বললে আপনাদেরকে আমি পরে আলাদাভাবে বলে দিব আর কি। আপনারা জাস্ট এখান থেকে যে তথ্যগুলো আছে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো ট্রেডিং করে যাবেন আর কি। তারপরে হচ্ছে আফগানিস্তানের যে সূচনা যেটা হয়, আফগানিস্তান মূলত সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় 1989 সালে। আর আপনারা আরেকটা জিনিস হচ্ছে, যদি আমি যে প্রশ্ন করি যে আফগানিস্তান বর্তমানে যে ক্ষমতাসীন দল ছিল তালেবান, এটা কিন্তু ডেড ভ্যালিও বলা হয় আফগানিস্তানকে। কারণ হচ্ছে এখানে কোনো দেশই, যেমন সোভিয়েত ইউনিয়ন বলেন, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, তারা কেউ কিন্তু এখানে আহ, ক্ষমতা হয়তো কয়দিন, কয়েক বছর বা কয়েক শতক আহ, তারা হচ্ছে এখানে শাসন করে গেছে, কিন্তু হচ্ছে লং টাইমের জন্য কেউ এখানে শাসন করতে পারে না। যেমন আমাদের ব্রিটিশরা 200 বছর শাসন করে গেছে, এরকম পারে না আর কি। তারপর শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা হচ্ছে রিসেন্টলি, এটা আমাদের বাংলাদেশের সাথে যুগান অভ্যুত্থান ছিল, রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, এটা শাফি ভাই এবং জাফর ভাই বলবে। আর নেপালের ক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে বেশি পরীক্ষা আসে, নেপালের হচ্ছে আহ বিরোধপূর্ণ যে অঞ্চল, কালাপানি, যেটা কালাপানি নিয়ে ভারত এবং হচ্ছে ইয়ার সাথে। আর নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা। মূলত এটা হচ্ছে নেপালের যে পার্লামেন্ট বা রাজতন্ত্র ছিল আগে নেপালে, সেটা অবসান হয় 2007 সালে। আচ্ছা, তারপরে হচ্ছে ভুটান, ভুটানের ক্ষেত্রে হচ্ছে ভুটান, থাইল্যান্ড। আচ্ছা, আমি হচ্ছে এইভাবে আমি এই সিকোয়েন্সটা মেনটেন করতেছি না আর কি। যেমন আমি এখানে শ্রীলঙ্কা সম্পর্কিত বললাম, নেপাল সম্পর্কিত এখানে বললাম তারপর হচ্ছে ভুটান, ভুটান সম্পর্কিত হচ্ছে মূলত হচ্ছে ভুটানের যে সরকারি ভাষা বা হচ্ছে ভুটানের জাতীয় খেলা, এটা পরীক্ষা অনেক সময় আসে ইন্টারন্যাশনালে। মালয়েশিয়ার জাতীয় খেলা কি, বা হচ্ছে ভুটানের বা চীনের, এখান থেকে আর্চারিটা হচ্ছে মূলত ভুটানের জাতীয় খেলা হিসেবে ধরা হয় আর কি। আর হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ হচ্ছে সবচেয়ে ছোট দেশ, সমুদ্রতল থেকে উচ্চতা মাত্র 1.5 মিটার মালদ্বীপের। তো এখানে মালদ্বীপ সম্পর্কিত এই পেজে আছে, মালদ্বীপ সম্পর্কিত মাত্র 1.5 মিটার উচ্চতা। তারপরে হচ্ছে এখানে মালদ্বীপের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। রিসেন্টলি হচ্ছে সেনাবাহিনী তারা হচ্ছে কাজ করতেছে ওয়ান কাইন্ড অফ। তারপর হচ্ছে লাক্ষাদ্বীপ, এবং মালদ্বীপ অবস্থিত হচ্ছে ভারত মহাসাগরে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। রিসেন্টলি হচ্ছে যে নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সম্পর্কিত অনেক কথাই বলছে। তার মালদ্বীপে কোনো সাধারণত কোনো বিশ্ববিদ্যালয় নেই কিন্তু মালদ্বীপে। আর বাংলাদেশ হচ্ছে 2016 সালে কমনওয়েলথ থেকে তারা হচ্ছে সদস্যপদ প্রত্যাহার করে, এবং 2020 সালে হচ্ছে পুনরায় তারা হচ্ছে জয়েন করে। এখন হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে হচ্ছে যেমন পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, লাওস। আর এটা কিভাবে মনে রাখতে হয় সেই জিনিসটা আমরা আপনাদেরকে বলছিলাম একটু আগে, যে যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে এগুলো আপনারা মনে রাখবেন হচ্ছে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এইভাবে মনে রাখতে পারেন। এখান থেকে আরেকটা হচ্ছে উপনিবেশ, এখান থেকে আপনারা মুদ্রা বা ভাষার থেকে হচ্ছে উপনিবেশ গুলো মোস্ট ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে মায়ানমার যুক্তরাজ্যের উপনিবেশ ছিল, থাইল্যান্ড কিন্তু কোনো দেশের উপনিবেশ ছিল না। তাদের পরীক্ষা আসে নিচের কোনটি কোনো দেশের উপনিবেশ ছিল না, তেমন থাইল্যান্ডটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এখানে যেমন পর্তুগাল বা পূর্ব তিমুর বা দিল্লি, এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে থাইল্যান্ডটা। আর বাকি যে শর্ট টার্ম বা যে বিস্তারিত এগুলো বাইরে বলবে, আমি জাস্ট সংক্ষেপে বলে যাচ্ছি আপনাদেরকে। আর এখান থেকে যেমন মিয়ানমার দিয়ে যদি আমি শুরু করি, থাইল্যান্ড বা এখানে মালয়েশিয়া, মিয়ানমার, লাওস। মিয়ানমার সম্পর্কে যেমন 1948 সালে সর্বপ্রথম হচ্ছে মিয়ানমার স্বাধীনতা লাভ করে। তারপরে এখানে আরেকটা যদি মোস্ট ইম্পর্টেন্ট, এখন বর্তমানে কিন্তু মিয়ানমারে হচ্ছে বিদ্রোহ চলতেছে। আর বাংলাদেশ যে টেকনাফ সীমান্ত অবস্থিত মিয়ানমার জেলা, মিয়ানমারের ভিতরে হচ্ছে মুংডু, আর আমাদের হচ্ছে যেমন বান্দরবন। তারপরে মোগলের শেষ সম্রাট ছিল হচ্ছে ইয়াঙ্গুনে, বাহাদুর শাহের কবর মূলত ইয়াঙ্গুন বা হচ্ছে মিয়ানমারে আছে। আর থাইল্যান্ড সম্পর্কে যদি বলেন, থাইল্যান্ড হচ্ছে শ্যাম দেশ বলা হিসেবে পরিচিত। আর থাইল্যান্ডের যে রাজা ছিল সেটাকে হচ্ছে ভূমিবল বা আদুলিজ বলা হয়, বা 17 বছর ধরে থাইল্যান্ড মূলত উনি শাসন করছে। মানে দীর্ঘতম রাজা। আর বর্তমান রাজা যে ছিল সেটা হচ্ছে মাহা পাজরিলং। রিসেন্টলি চেঞ্জ হয়েছে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আসছিল। তারপরে ভিয়েতনাম, এখানে অনেক কিছু পরিবর্তনশীল তথ্য আছে যেগুলো হচ্ছে আপনারা নতুন পত্রিকা থেকে বা হচ্ছে যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখতে পারেন। তারপরে হচ্ছে ভিয়েতনাম বা ফিলিপাইন, লাওস। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে যদি আমি বলি, আমি কিন্তু এটা মেনটেন করতেছি না, আমি আমার মতো করে বলে যাচ্ছি। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে যেটা হয়, 1945 সালে মূলত ইন্দোনেশিয়া স্বাধীনতা ঘোষণা করা হয়। আর এটা স্বাধীনতা লাভ করে হচ্ছে নেদারল্যান্ড থেকে। ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় 1945 সালে। আর 1949 সালে নেদারল্যান্ড থেকে কি স্বাধীনতা লাভ করে। যেমন আমাদের 1971 সালে 26শে মার্চ বা 7ই, যেটা বলা হয় যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, তারপরে কিন্তু আমরা 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা দিচ্ছি। এখানে কনফ্লিক্ট আছে, আমরা ওইদিকে না যাই। শুধু এটাই বলি যে ইন্দোনেশিয়া 1945 সালে স্বাধীনতা ঘোষণা দেয়, কিন্তু স্বাধীনতা লাভ করে হচ্ছে 1949 সালে। অনেক তথাকথিত গাইড বইতে বলা আছে যে 1949 সালে মূলত স্বাধীনতার ঘোষণা দিয়ে 1949 সালেই ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। এই জিনিসটা হচ্ছে ভুল। এটা হচ্ছে আপনারা ব্রিটানিকা থেকে দেখলে বিস্তারিত দেখতে পারবেন। আর হচ্ছে এখানে
রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাভা যাত্রীর ডায়েরিটা, এটা মূলত হচ্ছে ইন্দোনেশিয়ার ভ্রমণ কাহিনী অনুযায়ী লেখা হয়েছে আর কি। আর মালয়েশিয়া, মালয়েশিয়া 1957 সালের ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মালয়েশিয়া যেমন মাহাথির মোহাম্মদ পূর্বপুরুষ ছিল। এই মাহাথির মোহাম্মদের কিন্তু যারা পূর্বপুরুষ ছিল তারা বাংলাদেশে বসবাস করতো। মাহাথির মোহাম্মদকে বলা হয় মালয়েশিয়ার রূপকার। সিঙ্গাপুর 1963 সালে স্বাধীনতা লাভ করে। একই বছর মালয়েশিয়া কিন্তু একই বছর 1963 সালেই ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 57 সালে। তারপরে 1963 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তো এখানে দেখেন মালয়েশিয়ার চেয়ে সিঙ্গাপুর হাজার গুণ উন্নত। আর সিঙ্গাপুরের যে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বা জনক সে হচ্ছে লি কুয়ান উ। মানে শর্ট ইনফরমেশন গুলো আপনারা যদি পড়েন, এগুলো থেকে একটা দেশ সম্পর্কিত পড়তে গেলে সারাদিন পড়তে পারবেন, যেগুলো আমাদের পরীক্ষায় এতটা ইম্পর্টেন্ট না। যেগুলো একবার না পড়লেই নয়, আমরা ওই জিনিসগুলোই বলতেছি আর কি আপনাদেরকে। আচ্ছা, এখানে অনেক তথ্য আছে। নিকটপ্রাচ্য দেশগুলো, এখান থেকে হচ্ছে জাস্ট আপনারা কি করবেন, এখানে হচ্ছে কবে স্বাধীনতা লাভ করে, আর কবে হচ্ছে এটার বা হচ্ছে যেটা বলা হয় আধুনিক পুরুষ বা হচ্ছে প্রতিষ্ঠাতা বা জাতির পিতা বা জাতির জনক যে দেশগুলো আছে এই জিনিসগুলো দেখবে। তারপরে হচ্ছে এটার মুদ্রা কি আর উপনিবেশ কাদের ছিল। যেমন থাইল্যান্ডের কোনো উপনিবেশ ছিল না এখানে ক্ষেত্রে, যেমন হচ্ছে নিকট প্রাচ্য যে দেশগুলো আছে যেমন তুরস্ক, লেবানন, শ্রীলঙ্কা, সরি লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, এখানে উপনিবেশ সবগুলো ছিল অটোমান সাম্রাজ্য। তারপর হচ্ছে ফ্রান্স, যুক্তরাজ্য। তো এই জিনিসগুলো হচ্ছে আমি আর বলতেছি না বিস্তারিত। আচ্ছা, এই জিনিসগুলো একটা ইম্পর্টেন্ট দেখেন, এখানে যে যেমন ইউরোপের যে দেশগুলো আছে লাটভিয়া, মক্লোভিয়া, এখানে আমি যদি বলতে যাই জাপান সম্পর্কিত সারাদিন বলতে পারবো, চীন সম্পর্কিত সারাদিন বলা যাবে, কোরিয়া সম্পর্কিত সারাদিন বলা যাবে। এখান থেকে জাস্ট যে পয়েন্ট গুলো আপনাদেরকে দেওয়া হয়েছে এখান থেকে জাস্ট আপনারা রিডিং করে যাবেন, আর কি কি পড়তে হবে বাইরে তো আরো ডিটেলস বলবেই, আমি জাস্ট হচ্ছে সামারি বলে যাচ্ছি আপনাদেরকে। আর এখানে যেমন আরেকটা জিনিস হচ্ছে ইউরোপের যে দেশগুলো ছিল, ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে হচ্ছে জর্জিয়া, লাটভিয়া। ইউরোপের দেশগুলো আপনারা যদি মনে রাখতে পারেন ফাইন, এটা এতটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট এখানে। বলকান রাষ্ট্র যেটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বলকান রাষ্ট্র এবং হচ্ছে স্ক্যান্ডিনাভিয়ান যে রাষ্ট্রগুলো, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, স্ক্যান্ডিনাভিয়ান রাষ্ট্র এবং হচ্ছে বলকান রাষ্ট্র। এখানে যেমন আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এর মোট 5টি দেশকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান। আর হচ্ছে বলকান রাষ্ট্র যেটা, এটা হচ্ছে যেমন স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে মন্টেনেগ্রো, গ্রিস, 11টি দেশ নিয়ে মূলত হচ্ছে বলকান রাষ্ট্র। আর এখানে মূলত যে ইউরোপের যে এই যে বর্ণমালা প্রথম আবিষ্কার করছে কে? এটা হচ্ছে মানে ফিনিশিয়ারাও বলে যে প্রথম আবিষ্কার করছে, আবার মিশরীয়রাও বলে প্রথম আবিষ্কার করছে। বইয়ে দুইটাই দেওয়া আছে, এখন আচ্ছা, অ্যাকচুয়ালি কোনটা হবে? অবশ্যই মিশরীয়রা যদি বলে যে বর্ণমালা, আপনাকে যদি বর্ণমালা ফিক্সড করে না দেয়, বুঝছেন, মানে 22টি ব্যঞ্জন বর্ণ কারা আবিষ্কার করছে এরকম যদি না বলে দেয়, তাহলে এটা হচ্ছে আপনি এখানে দিবেন যে যদি না দেওয়া হয় তাহলে মিশরীয়রা। এখন মিশরীয়দের তথ্য এখানে থাকার কথা, এখানে দেয় নাই। মানে মিশরীয়রা প্রথমে 24টার মতো ওরা আবিষ্কার করে। স্পেসিফিক যদি না বলে তাহলে সেটা আপনি মিশরীয়রা দিবেন। ঠিক আছে, জি ভাইয়া। এখানে হচ্ছে এই তথ্যটা। আর বাকিগুলা হচ্ছে এখানে দেখেন, যেটা বললাম অবস্থানগুলো জাস্ট একটু করে নেবেন। এখানে দেব দেবীতে অনেকগুলো আছে এখানের ভিতর, এগুলা কোনো না কোনো সময় পরীক্ষায় আসে, এগুলা থেকে যদিও পরীক্ষায় ওরকম হয় না, তবুও মানে রিস্ক এড়ানোর জন্য আমি সবসময় যেটা বলি, যেটা আমরা বাদ দিব সেটার অভিজ্ঞতা কোশ্চেন করবো শুধু। কিন্তু দেব দেবী থেকে এগুলা মানে কোনটার দেবী কি এরকম কোশ্চেন হয় না, তবুও বিগত কোশ্চেন গুলো একটু দেখে রাখতে পারেন, অন্য চাকরি পরীক্ষা অনেক সময় চলে আসতে পারে। তাহলে সভ্যতা থেকে মোটামুটি এগুলো কি পড়তে হবে না পড়তে হবে সেটা তো বললামই। এই এই দেখেন এখানে যে সাম্রাজ্যের যে জিনিসটা, শুধু বাইজেন্টাইনটা পড়বেন, এই বাইজেন্টাইন সভ্যতাটা পড়বেন। তাও এটা পড়ার কারণ জানেন, এটা 40 নম্বর বিসিএস এখান থেকে একটা কোশ্চেন হয়েছে, 40 অথবা 41 অথবা 38, আমার ঠিক সালটা মনে নাই যেন। আর এই যে এখানে যে খোলাফায়ে রাশিদিন, উমাইয়া খিলাফত, এগুলা থেকে কখনো কোশ্চেন হয় না, এগুলা পড়ার দরকার নেই। অথবা যদি তাও একটু জানে রাখতে চান একবার রেডি করতে পারেন, এগুলা থেকে কোশ্চেন আসবে না, এটা গ্যারান্টি। এগুলা থেকে কোশ্চেন হয় না। ভাষা উপনিবেশ, এখানে হচ্ছে তথ্যগুলা, এখানে অনেক কিছু অনেকগুলা তথ্য আছে, তথ্যগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। সবচেয়ে বেশি ভাষায় কোন ভাষায় কথা বলে, সবচেয়ে বেশি ভাষা ব্যবহারকারী দেশ কোনটা, এই জাতীয় এগুলা তথ্যগুলো হচ্ছে ফিক্স কিছু মুখস্থ জাতীয় তথ্য, প্রিলিমিনারিতে অনেক সময় চলে আসে, ওই হিসাবের জন্য এগুলো একটু মুখস্থ রাখতে হবে। আর হচ্ছে উপনিবেশ, উপনিবেশ গুলো তো আসে, কোন দেশ কোন কার উপনিবেশ ছিল এরকম আসে, তারপরে হচ্ছে এগুলো করতে হবে। আদিবাসী উপজাতি, এখানে দুইটা জিনিস, কোন উপজাতি গুলো জাস্ট কোথায় পাওয়া যায় এই তথ্যগুলো করলে হয়ে যাবে, এখানে সবগুলো দেওয়া নাই, এমপি3 আরো অনেকগুলো উপজাতি আছে। আর যদি উপজাতি অংশটা বাংলাদেশ বিষয়গুলোর জন্য বেশি গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক এরকম হয় না। তাও যখনই হয় উইগুর, এটা একবার পরীক্ষায় আসছে। তাও এটা কেন পরীক্ষায় আসছিল, কারণ এটা ওই সময় আলোচনায় ছিল, ওই সময় ওদের উপর অত্যাচার করা হয়েছিল, ওই জন্য এটা উইগুরটা আলোচনায় আসছিল। রোহিঙ্গা আলোচনায় ছিল, ওই জন্য রোহিঙ্গা আসছিল।
কুর্দি সিরিয়ার সমস্যা তখন চলছিল, ওই জন্য কুর্দির পরীক্ষাটা ওরকম আসছিল। মানে আন্তর্জাতিক থেকে বাংলাদেশ বিষয়গুলিতে যেরকম ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে কোশ্চেন প্রত্যেকবার হয় একদম ফিক্স, কিন্তু আন্তর্জাতিক আদিবাসী উপজাতি থেকে তেমন হয় না। এটা হচ্ছে কোনো মানে ওই সময় যদি আলোচিত হয় তখন ওই সেখান থেকে আসে, তবুও আমরা শিখে রাখবো। শুধু দুইটা তথ্য শিখবেন, কোনটা কোন অঞ্চলের, এটাই। এর বাইরে বিস্তারিত ডিটেলস করে মাথা নষ্ট করার দরকার নেই। কোন উপজাতি কোথায় পাওয়া যায়, শুধু এই জিনিসটা একটু জেনে রাখবেন। এই যে এগুলো অনেকবারই আসে, মানে মানে বিগত কোশ্চেনে দেখবেন, তাও এগুলা যে সময় আসে সেই সময় হচ্ছে যেটা কোনো কারণে আলোচিত ছিল এই জন্য। ধর্ম প্রবক্তা এখান থেকে সবগুলা লাগে না, মানে এই যে ভিতরে অনেকগুলা দেওয়া আছে এটা লাগে না, তবে এখান থেকে দেখেন এই যে নির্বাণ, অনির্বাণ কোন সভ্যতার, বৌদ্ধ ধর্মের, এটা অলরেডি বিগত একটা বিসিএস আসছিল। ওদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, এটা আসছে। বেদ ধর্মগ্রন্থ কোনটা, বেদ হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থের নাম, তো এটা মনে হয় কোন একবার পরীক্ষায় এটা আসছিল। এটা অপশনে বেদ, রামায়ণ, মহাভারত, এগুলা দেখে আমি নিজে কনফিউজ হয়ে গেছিলাম, বেদ হবে নাকি রামায়ণ হবে নাকি মহাভারত হবে। তবে এটা মনে রাখবে, হিন্দু ধর্মের প্রথম ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। আর এখানে শিখ ধর্মের কয়েকটা আছে, তার মানে 3-4টা জিনিস। বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, তারপর হচ্ছে এখানে শিখ ধর্ম সম্পর্কে এই কয়েকটা জিনিস, ইহুদি ধর্ম। বাকি বীজগুলা থেকে লাগে না, আসবে না। জাস্ট কয়েকটা জিনিস, প্রধান ধর্মগ্রন্থ। আর যদি ধর্মগ্রন্থটাই মূলত বেশিরভাগ আসে, শিখ ধর্মের প্রবর্তককে, এটা অনেক সময় চলে আসতে পারে, বলা যায় না। আমরা মডেল টেস্ট যখন দিতাম প্রায় এগুলা পরীক্ষা এখান থেকে আসতো। তাহলে এখান থেকে এই জিনিসগুলো একটু দেখতে পারেন। ওয়েস্টফালিয়ার শান্তি চুক্তি যেটা আছে, এই সামন্তবাদ নিয়ে একটু কথা বলি। সামন্তবাদ নিয়ে এটা একটু বহুল প্রচলিত একটা ঝামেলা। সেটা হচ্ছে, দেখেন এই তথ্যটা এখন কোনটা যে ওরা সঠিক উত্তর নেয় এটা বলা যায় না, তবে আমি পরীক্ষা আসলে আমি এটাই রাখতাম। সামন্তবাদের সূত্রপাত হয় ইতালিতে, সামন্তবাদের বিকাশ ঘটে ফ্রান্সে। তো কোশ্চেনটা হয় সামন্তবাদ শুরু হয় কোথায়, অপশনে ইতালি ফ্রান্স দুইটা থাকলে পরীক্ষা দিয়ে আসার পরে মোটামুটি একটা মারামারি চলে। কেউ বলে ইতালি, কেউ বলে ফ্রান্স, মানে যে যেটা দাগায় ওটার পক্ষে সবাই যুক্তি দিতে থাকে। তো আমি যে জিনিসটা এইভাবে যেভাবে শিখতাম সেটা হচ্ছে, সামন্তবাদের সূত্রপাত হয় ইতালিতে, তার মানে সামন্তবাদ শুরু হয়েছে ইতালিতে, তবে এটার বিকাশ করছে ফ্রান্সে। আর যদি বলে তাহলে সূত্রপাত কোথায় হয় এরকম বললে ইতালি দাগাবো, বিকাশ কোথায় সেটা হলে ফ্রান্স। আর যদি বলে সামন্তবাদ কোথায় শুরু হয়েছে সেটা আমি ইতালি দাগাবো। এই তথ্যটা একটু নিয়ে রাখতে পারেন। শান্তি চুক্তি, এই যে চুক্তি এবং যুদ্ধ, এই জিনিসটা হবে কি আমাদের মূলত আজকে যে মানে পড়াশোনা, সেটা হচ্ছে দেশ পরিস্থিতি। তো দেশ পরিস্থিতির বিষয় থেকে বিভিন্ন দেশের তো মূলত আজকে যে জিনিসটা এখানে আছে সেটা হচ্ছে মুদ্রা, রাজধানী, তারপরে হচ্ছে এই জিনিসগুলো অনেক সময় আসে, মানে পরীক্ষায় আসবে। তবে আবার কোন দেশের যদি স্পেসিফিক কিছু যুদ্ধ যদি বিখ্যাত থাকে, কোন স্পেসিফিক যদি চুক্তিগুলো যদি বিখ্যাত থাকে, তখনও এখানে ওগুলা মানে এখানে আলাদা করে দেওয়া থাকে। তো এই জিনিসটা পড়ার সবচেয়ে সুন্দর ওয়ে হয়েছে কি, ধরেন আপনি সিন করতে গেছেন, সিন করতে গেলে সিনের যুদ্ধগুলা না দেখে মোটামুটি ডাইজেস্টের ভিতর যুদ্ধ সব একসাথে করে দেওয়া থাকে। মানে মোটামুটি আন্তর্জাতিকের জন্য যে যুদ্ধগুলো লাগবে সেই যুদ্ধ সব একসাথে করে দেওয়া থাকে, চুক্তি সব একসাথে করে দেওয়া থাকে। এটা মনে হয় আমাদের রুটিনে আলাদা একটা টপিকে আছে, যেটার উপর আলাদা করে পরীক্ষা নেওয়া হবে। তো এই জিনিসগুলো এইভাবে এখানে আলাদা করে না পড়ে, এটা যদি ওখান থেকে একসাথে করে, ধরুন আমি শুধু ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি না দেখে এরকম তো আরো অনেকগুলো চুক্তি আছে, সবগুলো চুক্তি যখন একসাথে করে আমি এক জায়গায় দেখবো, তখন হচ্ছে যে কনফিউশনটা কেটে যাবে। তখন হচ্ছে ওই জিনিসগুলো আমি রিভিশন দিতে সুবিধা হবে, ওখান থেকে আলাদা করে পড়তে সুবিধা হবে। তো ওই জন্য যুদ্ধ এবং চুক্তি এগুলা থেকে পরীক্ষায় আসে, আন্তর্জাতিক এগুলা থেকে প্রশ্ন হয়। আর ওগুলো হচ্ছে আমরা আলাদা একটা টপিক আছে ওখান থেকে আলাদা করে শিখে নেবো। ডাইজেস্ট এগুলো খুব সুন্দর করে একটা পেজে সাজানো থাকে, শান্তি চুক্তি, তারপর দুইটা দেশের মধ্যে যুদ্ধ, কি কি যুদ্ধ, আলোচিত যুদ্ধ আছে এগুলো, তাহলে ওগুলো ওখান থেকে ওভাবে দেখা যেতে পারে, ওখান থেকে আমরা আলাদা করে টপিক থেকে করবো আর কি। আর এই যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এখানে হচ্ছে সুশাসন এবং নৈতিকতার থেকে এই কোশ্চেন গুলো মূলত হয়। যেখানে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ম্যাকিয়াভেলি, দা প্রিন্স, ওনার গ্রন্থ, তারপরে প্রাকৃতিক আইন, এই গ্রন্থগুলো, এই যে ইংরেজি দার্শনিক থমাস হবস, জন লক, ফরাসি দার্শনিক জ্যাক রুসো, ওলন্দাজ, এগুলো সবগুলো হচ্ছে প্রাকৃতিক আইনের ধারণা পাওয়া যায় ওনাদের গ্রন্থ। এরকম একটা কোশ্চেন মনে হয় আন্তর্জাতিকে অথবা সুশাসন নৈতিকতাতে এরকম একটা কোশ্চেন অলরেডি আসছিল, যে মানে প্রাকৃতিক আইনের ধারণা কারা দিয়েছিলেন, তখন এই যে এনাদের নামগুলোই আছে। তারপরে এই হবসের যে গ্রন্থ যেটা দেখা যাচ্ছে, তারপরে জন লকের যে গ্রন্থগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সুশাসন নৈতিকতাতে যে 10 নাম্বার আছে ওখানে কিছু মানে গ্রন্থের নামও আসে, যে এই গ্রন্থটা কার, এগুলা হচ্ছে ওই অংশ থেকে, এগুলা ওখানে আলাদা করে সবগুলা দেওয়া থাকলে ওখান থেকে মূলত শিখতে হবে, এগুলো ওই অংশের জন্য আর কি। তো এই গ্রন্থগুলোর নাম আপনারা চাইলে এখান থেকে শিখতে পারেন, আপনারা চাইলে সুশাসন নৈতিকতার ওখান থেকে শিখতে পারেন, আবার এই সেম এই জিনিসগুলো লিটারেচারও আছে, ইংলিশ লিটারেচার, ওখান থেকেও শিখতে পারবেন। তাহলে এগুলো হচ্ছে মূলত সুশাসন নৈতিকতার ওই অংশের, এগুলো আন্তর্জাতিক টপিক না, তবে এখান থেকেও শিখতে পারেন, ওখান থেকেও পড়তে পারেন। আমরা যে আজকে লিখিত যে কথাটা বললাম, এখান থেকে 3-4টা কোয়েশ্চেন আমি একটু যদি বলে দিই, এগুলো আলাদা করেও লিখতে পারবো, এখনো বলতে পারবো। আমাদের লিখিত যদি আপনারা কোয়েশ্চেন দেখেন, লিখিততে কি হয়, আন্তর্জাতিকের 2 টাইপসের কোয়েশ্চেন হয় আমরা জানি, সেটা হচ্ছে একটা হচ্ছে কনসেপচুয়াল আর একটা হচ্ছে এম্পিরিক্যাল। কনসেপচুয়ালে যে 40 নাম্বার আসে, প্রত্যেকটা হচ্ছে 4 নাম্বার করে, সেটা হচ্ছে এখানের ভিতরে এই যে এই টার্ম গুলো অনেক সময় চলে আসে,
মানে পুঁজিবাদ, সমাজতন্ত্র, তারপরে উপনিবেশবাদ, তারপরে বাস্তববাদ তত্ত্ব, উদারতাবাদ, নৈরাজ্যবাদ, আধুনিকতাবাদ, উত্তর আধুনিকতাবাদ, এই জিনিসগুলা কি, মানে এই কনসেপ্টটা, এই টার্মটাকে ব্যাখ্যা করতে বলতে পারে। তার মানে লিখিততে এরকম একটা কোয়েশ্চেন হয়, আর লিখিততে এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য আপনাদেরকে অলরেডি আমরা লিখিত ডাইজেস্ট নিতে বলছিলাম। ডাইজেস্টে এই টার্ম গুলা পাবেন। আমি যদি এক দুই লাইনে সবগুলোর কথা বলবো, তবে এটা যেই জায়গা থেকে পড়বেন সেটা হচ্ছে ডাইজেস্ট থেকে টার্ম গুলা লিখিতের জন্য সুন্দর করে, এখানে যতগুলো টার্ম দেখা যাচ্ছে, পুঁজিবাদ, সমাজতন্ত্র, তারপরে এখানে এই যে দেখেন বাস্তববাদ, তারপর হচ্ছে উপনিবেশবাদ, এখানে যতগুলা টার্ম আছে, তারপরে এখানে এই ছোট্ট করে উত্তরাধুনিকতাবাদ আছে। এটা যদিও 43 আসছিল, এর আগেও বিসিএস আসছিল উত্তরাধুনিকতাবাদ কি, এটা লেখার জন্য। এটা লেখার জন্য এই টার্ম গুলা ডাইজেস্ট থেকে সুন্দর করে পড়ে নেবেন। তো পড়ার পরে যে জিনিসটা একটু গুরুত্ব দিবেন বা যেভাবে লিখবেন সেটা আমি একটু দেখাই। তাহলে এটা যদি লিখিত খাতা হয়, আপনাকে যদি লিখতে বলে কাকে নিয়ে, উত্তরাধুনিকতাবাদ নিয়ে লিখতে বললে কি করবেন প্রথমে, মানে আপনি উত্তরটা রেডি করার সময় যেভাবে করবেন, প্রথম হচ্ছে এক দু লাইনে হচ্ছে এই কনসেপ্টটা কি, আপনি কি বুঝেন এই কনসেপ্ট সম্পর্কে, যেটাকে আমরা ভূমিকা বলতে পারি। এক দুই লাইনে জাস্ট ওইটা লিখবেন আপনার নিজের মতো করে। এক দুই লাইনে আপনার নিজের মতো করে সংজ্ঞা দিবেন, কারণ এই টার্মটা যখন আপনি করবেন এটা সম্পর্কে আপনি জানবেন। তাহলে এক দুই লাইনে এটা একটা সংজ্ঞা লিখবেন। দ্বিতীয়ত হচ্ছে একটা সংজ্ঞা লিখবেন, তবে সেটা হচ্ছে অথর ডেফিনেশন বলা হয়, ফিক্সড। মানে কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছে যাদেরকে আমরা অথর ডেফিনেশন বলতে পারি, ওনাদের অথর ডেফিনেশন গুলো মুখস্থ করে নেবেন। যে এখানে আমরা কয়েকজনের নাম দেখছিলাম, যেরকম থমাস হবস ছিল, এরকম আরো মন্টেস্কিউ আছে, এরকম অনেকেই হচ্ছে এই টার্ম গুলা সম্পর্কে সংজ্ঞা দিচ্ছে। আপনি আপনার সুবিধা মতো হচ্ছে একটা সংজ্ঞা মুখস্থ করে নেবেন, দ্বিতীয় অংশে ওই ওই জিনিসটা দিবেন। তৃতীয় ভাগে দিতে পারবেন, যেরকম দেখবেন এই যে উত্তর আধুনিকতাবাদ, এই শব্দটা শুরু করছে কারা, এটা শুরু হয়েছে কোন সময়ে, এটার জনক কে, এরকম কিছু তথ্য থাকবে, ওই তথ্যটা 3 নম্বরে দিবেন। 4 নম্বরে হচ্ছে এই তথ্যটা এবার ইলাবোরেট করবেন, একটু ইলাবোরেট করতে হবে এই কনসেপ্টটা কি, যেটা আপনি এক দুই লাইনে লিখছেন সেটাকে এখানে আপনি 7-8 লাইনে একটু ব্যাখ্যা করবেন। একদম 5 নম্বরে আপনি একটা উদাহরণ দিবেন, এই কনসেপ্টটা সম্পর্কে উত্তর আধুনিকতাবাদের একটা উদাহরণ দিবেন, সুন্দর একটা উত্তর হয়ে যাবে। 4-এর মধ্যে 3.5 পেয়ে যাবেন। আমরা কোচিং অনেক অসংখ্যবার এরকম 3.5 পাইছি, মানে 4-এর ভিতর 3.5 দিবে। তাহলে এরকম করে 4টা ভাগে হচ্ছে উত্তরটা রেডি করে রাখবেন লিখিতের জন্য। আর এখানে আরেকটা জিনিস আসে, অনেক সময় এরকম কোশ্চেন হবে, বলবে যে আপনাকে উপনিবেশবাদ এবং নব্য উপনিবেশবাদ এই দুইটার পার্থক্য কি, পার্থক্য লিখতে বলতে পারে। এম্পিরিক্যাল কনসেপচুয়াল অংশে এই কোশ্চেনটা হয়, তখন এইভাবে বক্স আকারে দিবেন। তবে মনে রাখবেন লিখিততে যদি পার্থক্য আসে মিনিমাম 4 নম্বরের জন্য, মিনিমাম আপনি 5টার কম পার্থক্য দিলে হবেই না। অনেকে কি করে 2-3টা পার্থক্য লিখে শেষ, অথচ 2-3টা পার্থক্যের ভিতর তার সব কথা চলে আসছে, তবুও তার এখানে সাইডে দিবে 2 থেকে 2.5 নাম্বার, এর বেশি দিবে না। কারণ সে পার্থক্য লিখতে হইলে আপনার 4 নম্বরের জন্য মিনিমাম আপনার 5-এর অধিক লিখতে হবে, 3 নম্বরের জন্য মিনিমাম 4-5টা আপনার পার্থক্য লিখতে হবে, এটা মনে রাখবেন। তাহলে এই যে এই পার্থক্যটা অনেক সময় আসে, উপনিবেশবাদ এবং নব্য উপনিবেশবাদ এটার পার্থক্য কি। তার মানে এই যে লিখিত অংশের জন্য এখানে তাইলে কয়টা কোশ্চেন বললাম, যতগুলো টার্ম দেখছি প্রত্যেকটা টার্ম আপনাকে বর্ণনা করতে বলবে, এই টার্ম কি এটা লিখতে বলবে। তাহলে এটা একটা কোশ্চেন। দ্বিতীয় হচ্ছে উপনিবেশবাদ, নব্য উপনিবেশবাদ, এটার পার্থক্য লিখতে বলবে। আরেকটা হচ্ছে বাস্তববাদ এবং উদারতাবাদের পার্থক্য কি, এটা লিখতে বলতে পারবে। আর উত্তর আধুনিকতাবাদ কি, এইটা এটা একটু বর্ণনা করতে বলতে পারে। তাহলে এই টার্ম গুলো যেভাবে শিখতে বললাম, যে 5টা ধাপে, এই 5টা ধাপে সুন্দর করে ইয়া থেকে করে নেবেন, কোথেকে, ডাইজেস্ট থেকে। আমি জাস্ট একটু করে বলি সবগুলা টার্ম নিয়ে। পুঁজিবাদ এবং সমাজ বা তন্ত্র যেটা, এটার যদি মেইন পার্থক্যটার দিকে যদি আমরা যাই, সেটা হচ্ছে কি, পুঁজিবাদে বলে দেয় যে ওপেন মার্কেট, পুঁজিবাদ প্রমোট করে রাখে ওপেন মার্কেট, যে ব্যবসা মানে বাজার খোলা, যার খুশি সে ব্যবসা করো, কোনো বাধা ধরা নিয়ম নাই। তুমি ব্যবসা করো, তুমি ব্যবসা করে যদি তুমি যত বড়লোক হইতে পারো, কোনো সমস্যা নাই। তো এই জন্য, আর সমাজতন্ত্রে কি বলে, সমাজতন্ত্রের হচ্ছে না, এভাবে খোলামেলা দেওয়া যাবে না, মানে নিয়ন্ত্রণটা কারো কাছে থাকবে না, সমাজের সবাই সমান, ধনী গরিব কোনো ব্যবধান থাকবে না, বড়লোক ছোট লোক থাকবে না, সবার সমান সুযোগ থাকবে। আমার কাছে টাকা বেশি থাকলে হবে না, টাকাটা সবার কাছে সমান থাকতে হবে। তাহলে দুইটা আমরা আদর্শগতভাবে দেখতেছি, পুঁজিবাদ এবং সমাজতন্ত্র দুটো হচ্ছে ভিন্ন জিনিস। তাহলে পুঁজিবাদের ভিতরে এই জন্য সবচেয়ে বর্তমান যুগ যদিও উন্নত যত রাষ্ট্র আছে সবগুলো হচ্ছে পুঁজিবাদ। আর সমাজতন্ত্রের কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে শুনতে ভালো লাগে, মানে যে ওরা বৈষম্য মুক্তের কথা বলছে, যেটা আমাদের বর্তমান দেশেও চলতেছে, বৈষম্য মুক্তের কথা বলতেছে, যত মানুষ আছে সবাই সমান, কেউ বড় লোক ছোট লোক হইতে পারে না। কিন্তু এদের কনসেপ্টটা শুনতে যতটা না সুন্দর, বাস্তবে এটা অতটা সুন্দর না। এটা মানে বৈষম্য সব জায়গায় থাকবে, পৃথিবীর সব সৃষ্টিকে একই রকম করা যাবে না, এটা থাকবেই। তো ওই জন্য ওদের এই সমাজতন্ত্রের এই জিনিসটা অত জনপ্রিয় হয় নাই, বা এটা প্র্যাকটিক্যালি এটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। আর পুঁজিবাদে কি হয়, পুঁজিবাদে একটা জিনিস আমরা দেখতে পাই, বড় লোক সবসময় বড় লোকই হইতে পারে, যে শিল্পপতি সে শিল্পপতি হইতে থাকে, গরিব সবসময় গরিবই থাকে। পুঁজিবাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটা। আর উন্নয়নের জন্য হচ্ছে পুঁজিবাদটা হচ্ছে, যেহেতু ওই যে পুঁজিবাদটা হচ্ছে শিল্পায়ন, নগরায়ন এগুলোর সাথে জড়িত, এই জন্য উন্নয়নের জন্য পুঁজিবাদই জড়িত। আর এই জন্য আমরা বর্তমান পৃথিবীতে যতগুলো উন্নত রাষ্ট্র দেখতেছি বেশিরভাগই হচ্ছে পুঁজিবাদের। তার মানে আদর্শগতভাবে সমাজতন্ত্র দেখতে সুন্দর মনে হলে বাস্তবিক পক্ষে এটা সম্ভব না।
আর এরপরে যদি আমরা উপনিবেশবাদ আসি, উপনিবেশ তো এটা আমরা জানি। উপনিবেশ এবং নব্য উপনিবেশবাদ দুইটার পার্থক্য আমি একটু করে বলবো। উপনিবেশবাদ হচ্ছে কি সরাসরি একটা রাষ্ট্র দখল করা হবে, যেন আমাদের এই যে ব্রিটিশরা এসে আমাদের ভারতীয় উপমহাদেশ সরাসরি দখল করে সেখানে শাসন করে গেছে, এটা হবে উপনিবেশবাদ। মানে আরেক দেশে সরাসরি দখল করবে, দখল করে ওখানে শাসন বিস্তার করবে। এবার ওখানে অর্থনৈতিক আগ্রাসন চালাইতে পারে, ধর্মীয় আগ্রাসন চালাইতে পারে, সব রকম সাংস্কৃতিক আগ্রাসন চলতে পারে। মানে এই আগ্রাসন গুলা করার জন্য ওই দেশ দখল করবে, মানে ভৌগোলিক ভাবে ওই দেশ দখল করে ওই দেশটাকে শাসন করবে, এটা হচ্ছে উপনিবেশবাদ। আর নব্য উপনিবেশবাদ যে কনসেপ্টটা, সেটা হচ্ছে কি দেখেন, একটা দেশকে শাসন শোষণ করার জন্য আমি প্র্যাকটিক্যালি ওখানে গিয়ে ওদের জায়গা জমি দখল করব না, কিন্তু এমন ভাবে শাসন করবো যেন তারা হচ্ছে আমার আন্ডারে থাকবে। কিরকম? কারণ এমন কোন আমি ব্যবসায়ী প্রতিষ্ঠান চালু করে দিচ্ছি, যেটা হচ্ছে বাংলাদেশের ধরুন এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান বা যুক্তরাষ্ট্র হইতে পারে বা চীনে যে জিনিসটা করে আমাদেরকে অনেক পরিমাণ ঋণ দিবে, ঋণ দিয়ে আমরা তাদের উপর আমাদেরকে ডিপেন্ডেন্ট করে ফেলবে। তাহলে আমরা কিন্তু এক প্রকার তারা আমাদেরকে ইয়া করতেছে, শাসন করতেছে কিভাবে? ঋণের বেড়াজালে আবদ্ধ করে। আবার কি হতে পারে, এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান বা কলকারখানা আমাদের এখানে চালু করে দিচ্ছে যেখানে অনেক অধিকাংশ মানুষ, আমাদের দেশের অধিকাংশ মানুষ চাকরি করতেছে, তার মানে পরোক্ষভাবে আমরা কিন্তু তাদের উপর ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে নব্য উপনিবেশবাদ। তারপরে উপনিবেশবাদ তো হচ্ছে ভৌগোলিক ডাইরেক্ট সরাসরি দখলের ক্ষেত্রে। আর ওটা হচ্ছে অনেকটা সামরিক কনসেপ্ট। উপনিবেশবাদ যেটা আছে এটা হচ্ছে অনেকটা সামরিক কনসেপ্ট, মানে যুদ্ধের মতো আগ্রাসন করে দখল করতে হবে। নব্য উপনিবেশবাদটা মূলত হচ্ছে অর্থনৈতিক রিলেটেড, এটা হচ্ছে অর্থনীতির সাথে জড়িত, যেটা আমি বললাম। ঋণ দিয়ে আপনাকে বেড়াজালে আবদ্ধ করবে, আপনাকে হচ্ছে টাকা পয়সা দিয়ে আপনাকে আবদ্ধ করবে, আপনাকে হচ্ছে কলকারখানা স্থাপন করার মাধ্যমে, নগরায়নের মাধ্যমে আপনাকে শাসন শাসন করবে। তাহলে এই দুইটা পার্থক্য যখন পরীক্ষায় আসবে একটু 5-6টা পার্থক্য দিতে হবে। আমি যে দুইটা টার্ম কনসেপ্ট বললাম, এই দুইটা কনসেপ্ট থেকে আরো অনেকগুলো কনসেপ্ট বের করতে পারেন, ডাইজেস্টে তো দেখবেনই। আর উদারতবাদ এবং এই বাস্তববাদ যে কনসেপ্টটা, এই দুইটা একটু পার্থক্য আছে দেখেন। বাস্তববাদ এবং উদারতবাদ এই দুটো হচ্ছে একটু ভিন্ন কনসেপ্ট। বাস্তববাদে কি করে, এই যেখানে দেখা যাচ্ছে বাস্তববাদ, তো বাস্তববাদের ওদের কথা হচ্ছে আমাদের মানে নিজেরাই হচ্ছে নিজের যে দেশটা আছে দেশটাকে হচ্ছে ওরা প্রায়োরিটি বেশি দেয়। মানে বাস্তববাদে কি করে, আমাদের দেশের স্বার্থটাই হচ্ছে মেইন, অন্য কে কি করতেছে কিভাবে চলতেছে দিকে আমি তাকাবো না, আমার স্বার্থটাই হচ্ছে আসল। বাস্তববাদের কথা হচ্ছে এটা। তাহলে বাস্তববাদ সহযোগিতার কথা বলবে না, বাস্তববাদকে আমরা নেতিবাচক ধারণা বলতে পারি, কারণ বাস্তববাদকে আবার আমরা জাতীয়তাবাদ চেতনার সাথে আমরা তুলনা করতে পারি। কারণ যে নিজের কথা বলবে, নিজের চিন্তা করবে, সেটা হচ্ছে কি ওই কনসেপ্টটাকেই তো আমরা জাতীয়তাবাদ বলি। আর বাস্তববাদও আমরা সেম জিনিসটাই দেখি, কি করে নিজের কথা বলে, নিজের দেশের ভালোর কথা চিন্তা করে। তার মানে বাস্তববাদটা হচ্ছে অনেকটা জাতীয়তাবাদের সাথে জড়িত। আবার এই যে এটা যেহেতু একটা স্বার্থপরের মতো আচরণ, এটাকে আমরা একটু নেতিবাচক ভাবে তুলে ধরতে পারি যে বাস্তববাদটা অনেকটা নেতিবাচক। তাহলে বাস্তববাদ কনসেপ্টটা বুঝছেন। উদারতাবাদ হচ্ছে এটা ডাইরেক্ট অপোজিট। তাহলে উদারতাবাদ হচ্ছে ডাইরেক্ট অপোজিট কিরকম, যে আমরা না নিজের দেশের স্বার্থের কথা চিন্তার বাইরে আমরা আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, অন্য দেশের কিভাবে সহযোগিতা করা যায়, সবাই মিলে কিভাবে ভালো থাকা যায়, এই কথাটা হচ্ছে উদারতাবাদে বলা হয়। তার মানে উদারতাবাদ জাতীয়তাবাদের অপোজিট ধারণা, বাস্তববাদের অপোজিট ধারণা। উদারতাবাদ হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা ধারণা পোষণ করে। তাহলে উদারতাবাদটাকে আমরা ইতিবাচক হিসাবে দেখাইতে পারি। বর্তমান পৃথিবীতে যতগুলো সংগঠন আমরা দেখতে পারি, জাতিসংঘ বলেন, আঞ্চলিক বিভিন্ন সংগঠন যেগুলো আছে, ওই যে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ন্যাটো বলেন, এগুলো সবগুলো হচ্ছে উদারতাবাদের ফসল। কারণ এগুলো সবগুলো হচ্ছে পরস্পর সহযোগিতা করার লক্ষ্যে গঠিত হয়েছে। তার মানে এই টার্মটা আশা করি বুঝতে পারছেন, বাস্তববাদ এবং উদারতাবাদ এই দুটো পার্থক্য পরীক্ষায় আসে। নৈরাজ্যবাদটা যদি একটু বলি, নৈরাজ্যবাদটা হচ্ছে, নৈরাজ্যবাদে বলে যে দেশের কোনো শৃঙ্খলা থাকবে না। শৃঙ্খলা বলতে কিরকম, দেশকে কিছু ফিক্সড মানুষজন শাসন করবে, কিছু নির্দিষ্ট আইন কানুন মেনে নিয়ে দেশ চলবে, এটা ওরা পক্ষপাতী না। ওরা বলতেছে যে, নৈরাজ্যবাদ বলে যে সিস্টেম গুলা সমাজের উপর ছেড়ে দিতে হবে, সমাজের মানুষজন যেটা ভালো মনে করে সেটাই হবে কাজ, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব না। তার মানে নৈরাজ্যবাদের এই কনসেপ্টটা হচ্ছে এটাই, মানে এরা আইন, দেশের বিদ্যমান আইন শাসন ব্যবস্থা এগুলো বলে যে এই জন্য এটাকে বলা হচ্ছে নৈরাজ্যবাদ। আমরা শব্দ থেকে বুঝতে পারতেছি। আরো কয়েকটা টার্ম আছে, সেটা হচ্ছে জিরো সাম গেম। এটা যদি এমসিকিউ আসছে, জিরো সাম গেম তত্ত্বের সংশ্লিষ্টতা রয়েছে কার সাথে, সেটা হচ্ছে বাস্তববাদ তত্ত্বের সাথে। কিভাবে সংশ্লিষ্টতা সেটা একটু বলি। জিরো সাম গেম কি, এটাও পরীক্ষায় আসে, তাহলে এটা আপনাদের লাগবে। জিরো সাম গেম কি, এই টার্মটা হচ্ছে লিখিত কোশ্চেন আমরা যে দিব ওটার জন্য এটাও শিখে রাখবেন। আরেকটা হচ্ছে গেম থিওরি, আরেকটা জিনিস আছে গেম থিওরি। জিরো সাম গেম, আরেকটা আছে গেম থিওরি, এই দুইটা টার্ম একটু শিখবেন। দুইটা টার্ম নিয়ে আমি একটু বলি। জিরো সাম গেম হচ্ছে দেখেন, জিরো সাম গেমে হচ্ছে দুইটা পক্ষ কখনো একসাথে বিজয়ী হইতে পারবে না। আমি যদি নর্মালি একটা ইলেকশনের কথা বলি, বিএনপি আওয়ামী লীগ, বিএনপি বেশি আসন পাওয়া মানে হচ্ছে স্বভাবত যে আসনগুলো বিএনপি পাইছে ওই আসনগুলো আওয়ামী লীগ হারছে, মানে একটা পক্ষ জিতছে তো আরেকটা পক্ষ হারছে। জিরো সাম গেমে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, মানে একদিকে যতটুকু উন্নতি করতেছে আরেকদিকে ততটুকু অবনতি করবে। এটা যদি আমরা আন্তর্জাতিক রাষ্ট্র রাজনীতির সাথে সংশ্লিষ্টতা করি, সেটা হচ্ছে ধরেন কাশ্মীর নিয়ে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে কি সমস্যা চলতেছে।
এখন কাশ্মীরের ওই অঞ্চলটাতে বা নির্দিষ্ট কাশ্মীরের যতটুকু পোর্শনে ভারতের দখল থাকবে, ঠিক ওই ততটুকু পোর্শনে পাকিস্তানের দখলদারিত্ব হারাবে। মানে যতটুকু এরা লস করতেছে ততটুকু ওরা গেইন করতেছে। এটা হচ্ছে জিরো সাম গেমের মূল কথা। তো এই তত্ত্বটা সংশ্লিষ্ট হচ্ছে বাস্তববাদের সাথে। কারণ বাস্তববাদী হচ্ছে যে, যেটা বললাম ওটা হচ্ছে রাষ্ট্রগুলা তাদের নিজেদের স্বার্থের কথা চিন্তা করে, নিজেদের উন্নয়নের কথা ভাবে। তো এক নিজেদের উন্নয়ন স্বার্থের কথা ভেবে আমি একটা অংশ দখল করতেছি, তার মানে সেম জায়গাটা আরেকজন হারাইতেছে। তো এটাই তো জিরো সাম গেমের মূল কনসেপ্ট। তাহলে এটা হচ্ছে কার সাথে জড়িত? বাস্তববাদের সাথে জড়িত। আর গেম থিওরি যেটা বললাম, গেম থিওরিটা হচ্ছে, এটা হচ্ছে দর কষাকষি যে বিষয়টা, যদি এটা এখানে নাই গেম থিওরিটা। দর কষাকষি মানে দুইটা পক্ষের ভিতর নেগোসিয়েশন ঘটবে। নেগোসিয়েশন করতে তিন চারটা অপশন আবির্ভূত হবে, এখানের ভিতর যেটা দুই পক্ষের জন্য লাভজনক সেটা হচ্ছে আমরা নিব। এটা হচ্ছে গেম থিওরি বলা হয়। ধরেন আমি যদি অনড় অবস্থায় থাকি যে না আমি আমার ছাত্রছাত্রী যেটা আমি ছাড়বই না, তো সেম যদি বিপক্ষ পক্ষ যারা আছে ওরা যদি সেম অনড় অবস্থায় থাকে, তার মানে এখানে কনফ্লিক্ট থাকবে, এখানে সংঘর্ষ হবে। এটা একটা অপশন। আরেকটা হচ্ছে আমি বললাম যে না ছেড়ে দিলাম, যে সমস্যা নেই, এটা তোমাকে দিয়ে দিলাম, তার মানে এটা অপর পক্ষ এটা পেয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আরেকটা অপশন, যেখানে সংঘর্ষ এড়ানো গেল। আরেকটা পক্ষ বললো না আমি রেখে দিলাম তোমারে দিলাম না, তাহলে এটা একটা অপশন। তিনটা আরেকটা অপশন হইতে পারে আমি কিছু রাখলাম তোমাকে কিছু দিলাম। এটা হচ্ছে চতুর্থ অপশন। আর এটাকে বলা হয় উইন উইন সিচুয়েশন। আর গেম থিওরিতে মূলত এটাকেই এইটা নির্ধারণ করার জন্য দর কষাকষিটা করা হয়। উইন উইন সিচুয়েশন সেটা হচ্ছে দুইটা পক্ষ নেগোসিয়েশনের মাধ্যমে দুই পক্ষের এই উন্নয়ন ঘটে বা দুই পক্ষের এই লাভ ঘটে, সেটা হচ্ছে গেম থিওরির মূল কথা। তাহলে এই যে চার পাঁচটা কনসেপ্ট, এগুলো আপনাদের লিখিতর জন্য লাগবে। তো এখন সুন্দর করে ডাইজেস্ট থেকে সুন্দর করে নোট করে নেবেন, পার্থক্য যেগুলো কথা বললাম পার্থক্য শিখে নেবেন। আর টার্ম গুলা বিস্তারিত শিখে নেবেন। টার্ম গুলা কিভাবে পড়তে হবে সেটা আমি বলে দিছি। যেভাবে পাঁচটা স্টেপের কথা বললাম, এই পাঁচটা স্টেপের মাধ্যমে সুন্দর করে গুছাই নেবেন। বৈশ্বিক মন্দা, গ্রেট ডিপ্রেশন, যেটা এটা অনেক সময় লিখিত আসতে পারে। বৈশ্বিক মহামন্দা কি, এই যে 1929 সালে শেয়ার মার্কেট যে ধস করছে, ওখান থেকে হচ্ছে বৈশ্বিক মন্দা। এটা আমরা একটু দেখে রাখতে পারেন। নয়া উদারতাবাদ, এই কনসেপ্টটা, এই যে আরো কিছু জিনিস আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি নাই, সেটা হচ্ছে আধুনিকতাবাদ এবং উত্তর আধুনিকতাবাদ। আধুনিকতাবাদ বলতে আমরা বুঝি যেটা হচ্ছে আধুনিক, যত আমাদের চারটা শিল্প বিপ্লব হচ্ছে, সর্বশেষ শিল্প বিপ্লবের মাধ্যমে আমরা মোটামুটি এখন উন্নয়নের সর্বোচ্চ শিখরে আছি। এটা হচ্ছে আধুনিকতাবাদ। হচ্ছে মানে আমরা আবিষ্কার বলেন, উন্নয়ন বলেন, সবকিছুর সব মানে শীর্ষ অবস্থায় আছি। এটা হচ্ছে আধুনিকতাবাদের কথা। আর উত্তর আধুনিকতাবাদ যে জিনিসটা, সেটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে আধুনিকতাবাদের বিপরীত ধারণা, উত্তর আধুনিকতাবাদ। এরা কি করে? উত্তর আধুনিকতাবাদ ধারণাটা হচ্ছে আধুনিকতাবাদের সমালোচনা করে, বা এটার বিপরীত ধারণা বলা হয়। কিরকম? ওরা বলবে যে আধুনিকতাবাদ আমাদের নিরাপত্তা ব্যবস্থা ইনক্রিজ করছে, মানে প্রত্যেকটা দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করছে। কিন্তু উন্নয়ন ঘটলে আমরা কিন্তু যুদ্ধ এড়াইতে পারি না, ঠিকই আমরা দেশে দেশের ভিতর যুদ্ধ ঘটে। তার মানে উত্তর আধুনিকতাবাদ বলে আমরা উন্নত হইতে হইতে এটা আমরা অবনতির দিকে চলে গেছি। যে আমরা অস্ত্র আবিষ্কার করছি নিজেদের নিরাপত্তার জন্য, কিন্তু সেই অস্ত্র ব্যবহার করে আমরা যুদ্ধে লাগতেছি। এটা হচ্ছে উত্তর আধুনিকতাবাদের ধারণা, মানে কনসেপ্ট। সেটা হচ্ছে কি, উত্তর আধুনিকতাবাদ সবসময় আধুনিকতাবাদের সমালোচনা করে। তা আধুনিকতাবাদের বিপরীত ধারণা, ওরা দেখাতে চেষ্টা করে যে আধুনিকতার মাধ্যমে আমরা মূলত উন্নত করছি, যে এটা না, আমরা উন্নয়ন ঘটি নাই, ওইটার অনেকগুলা নেতিবাচক দিক আছে। ওই জিনিসটাই মূলত উত্তর আধুনিকতাবাদে তুলে ধরা হয়। তাহলে এগুলো ইয়া থেকে মোটামুটি দেখে নিবেন। আর এখানে আরেকটা জিনিস আছে দেখেন, সেটা হচ্ছে একটু করে দেখা আছে বিশ্বায়ন। এখানে কি দেখা আছে গ্লোবালাইজেশন, যে জিনিসটা আছে এখানে দেয় নাই। বিশ্বায়নের যে কনসেপ্টটা, গ্লোবালাইজেশনটা হচ্ছে তার সাথে জড়িত, এই জিনিসটা একটু লাগবে। সেটা হচ্ছে উদারতাবাদের সাথে জড়িত। বিশ্বায়ন যেটা কি, বিশ্বায়ন মানে হচ্ছে কি বর্ডারলেস মার্কেট। কোনো একটা নির্দিষ্ট দেশ থাকবে না ব্যবসা বাণিজ্যের জন্য, সব দেশ উন্মুক্ত। আর ওই ধারণাটা কার সাথে? উদারতাবাদের সাথে যায়, আন্তর্জাতিক সহযোগিতার জন্য। তো বিশ্বায়নের কনসেপ্টটা করতে হবে। বিশ্বায়নের কিছু বৈশিষ্ট্য আছে, ওই জিনিসগুলো অনেক সময় এই কনসেপ্টুয়াল অংশে পরীক্ষায় আসতে পারে। তাহলে মোটামুটি এই কয়েকটা জিনিস লিখিতের জন্য লাগবে। আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করলাম, বা দুই এক লাইনে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এগুলো হচ্ছে আপনারা দেখে নিবেন। এমসি গুলো তো প্র্যাকটিস করবেনই, এগুলো তো বলা হয়েছে। এখান থেকে দেখেন, এবার আমি একটু আসি। এই জিনিসগুলো পড়ার ক্ষেত্রে অবস্থানগুলো একটু ভালো করে শিখে রাখবেন। মানে এটা তো কোনটা কোন দেশে, এটা তো পরীক্ষায় আসবে, অনেক সময় আসতে পারে। অমুক সমুদ্রের নিকটবর্তী দেশ কোনটা, এরকম একটা কোশ্চেন হইতে পারে। অমুক দেশের সীমান্তবর্তী দেশ কোনটা, এরকম একটা কোশ্চেন হইতে পারে। সো ম্যাপটা একটু একদম আপনাদের পড়ার টেবিলের সামনে অবশ্যই মানচিত্রটা থাকতে হবে। আর এই মানচিত্র থেকেই দেখে থেকে, মানে আপনাদের যদি আমি কোনো একটা দেশের নাম বলি, বলার সাথে সাথে আপনি মানচিত্রে ওই দেশের লোকেশনটা কোথায় আছে এটা যেন আপনার মাথায় চলে আসে, তখন আপনি বুঝতে পারবেন। মানে লেভেলটা যদি ওই লেভেলে যায়, তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি আন্তর্জাতিককে ভালো, বা আন্তর্জাতিক আপনার দক্ষতা আসছে। তাহলে পড়ার টেবিলে যেন একটা ম্যাপ রাখতে হবে, যে এই দেশের নাম শুনুন, ওই দেশ সাথে সাথে কোথায় আছে ওখানে দেখে নিবেন। দেখে নিয়ে এইভাবে, তাহলে যখন আসবে এই সমুদ্রের নিকটবর্তী দেশ কোনটা, অমুক দেশের আশেপাশে কোন দেশ আছে, তাহলে এই আনসার গুলো আপনারা ইজিলি করতে পারবেন।
তাহলে এগুলো এখান থেকে পড়বেন, আর এগুলো তো ভাই বলছে। এবার একটা জিনিস বলি, সেখানে হচ্ছে এই যে ভারত নিয়ে অনেকগুলো ইনফরমেশন আছে, আফগানিস্তান নিয়ে অনেকগুলো আছে, শ্রীলঙ্কা নিয়ে আছে, নেপাল নিয়ে আছে, ভুটান নিয়ে আছে। এই তথ্যগুলো কিভাবে পড়বেন বা কি করবেন? প্রথম কথা হচ্ছে কয়েকটা 6-7টা দেশ আছে যেগুলো আপনার একদম ভালো করে পড়তে হবে: ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, তারপর হচ্ছে জাপান, তারপর হচ্ছে এই যে কয়েকটা দেশ, আমি যে কয়েকটা দেশের কথা বললাম, এই কয়েকটা দেশ এমপি3 দেখবেন এগুলা নিয়ে বিস্তর আলোচনা আছে। এমপি3 থেকে যতটুকু আলোচনা আছে এবং ওখানে যে বিগত কোশ্চেন যেগুলো আসছে, এগুলো এখন দেখবেন যে প্রিলিতে ওখান থেকে বিগত কোশ্চেন থেকে খুব দিয়ে দিচ্ছে, এরকম কোশ্চেন আছে। তো এই যে 5-6টা দেশের কথা বললাম, ওই দেশগুলো সুন্দর করে বিস্তারিত তথ্যগুলো ওখান থেকে করে নিবেন, মানে এমপি3 থেকে বিগত কোশ্চেন গুলো করে নেবেন। আর বাকি যে দেশ দেখেন, ভুটান নিয়ে এখানে তথ্য আছে, বা ভুটান নিয়ে একটা কোশ্চেন আসছে, নেপাল নিয়ে একটা কোশ্চেন আসবে, বা পৃথিবীতে এরকম 193-95টা দেশ আছে, তো সবগুলো দেশ সম্পর্কে কি আমার আইডিয়া রাখা সম্ভব? আবার এখানে রাজধানী এবং মুদ্রা ব্যবস্থা আসছে দেখেন, এগুলো সবগুলো কি আমার সম্ভব? আর যদি পরীক্ষা যদি এরকম দিয়ে দেয়, এই জন্য কি আমি বসে বসে সবগুলো মুদ্রা এবং ভাষা মুখস্থ করবো? না, এটা করবো না। আপনি যখনই একটু খেয়াল করবেন, দেখবেন এই জাতীয় কোশ্চেন গুলা পরীক্ষায় কেন আসে, এই জিনিসটা যদি আপনি একটু খুঁজে বের করেন, দেখবেন বেলারুশের রাজধানী আপনার পরীক্ষায় আসছে, কেন আসছে এটা আপনি খুঁজে বের করতে হবে। এই এই জিনিসটা আপনার কেন পরীক্ষায় আসছে, মানে বেলারুশের এত দেশের রাজধানী থাকতে বেলারুশের রাজধানী কেন আমার বিশেষ পরীক্ষায় আসছে, এই দিকে যদি আপনি একটু খেয়াল রাখেন তাহলে দেখবেন যে পড়া কমে যাবে। তো এই জিনিসটা বলবেন যে এই দেশ যে সময় আলোচনায় থাকবে, পত্রিকা পড়ার কথা যে সবাই বলে, পত্রিকায় আপনি যখনই যে এই দেশের নাম আপনি পত্রিকায় দেখবেন, সাথে সাথে ওই দেশটা আপনার আলাদা করে মার্ক করে নেবেন, মনে রাখবেন ওই দেশের শেষ ইয়ার হয়ে যাবে ভাই, রাজধানী জাফর মুদ্রা। ভাই, শেষ কর তাড়াতাড়ি। আচ্ছা, শেষ করে দিব তাহলে হচ্ছে। আর ইয়া ভাই, এই সুযোগে আপনি আরেকটা লিঙ্ক রেডি করেন যেখান থেকে স্বাভাবিক স্টার্ট করবে। আমি এটা বলেই শেষ করবো এখান থেকে, হয়তো 2-3 মিনিটে শেষ হবে, আমি 2-3 মিনিটে শেষ করতে আপনি আরেকটা লিঙ্ক লিঙ্ক রেডি করে দেন লিঙ্ক স্বাভাবিক। দেওয়া, লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্ক ক্লিক করলে হবে, লিঙ্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যেটা বললাম সাম্প্রতিক এখানে দেশ পরিস্থিতি গুলা পড়ার জন্য মনে রাখবেন, যখন যে দেশ আলোচনায় থাকবে, যেরকম এখন রাশিয়া ইউক্রেন আলোচনায় আছে, মিডল ইস্টের বিভিন্ন ক্রাইসিস চলতেছে, এই যে এখন লেবাননে ইসরায়েল যে হামলা চালাচ্ছে বা করতেছে, তো এই জিনিসটা হচ্ছে আপনার, তার মানে এখন লেবাননের রাজধানীর নাম আপনার শিখে রাখতে হবে, লেবাননের মুদ্রা, লেবাননের যদি আইনসভা কিরকম, এই জিনিসগুলো আপনার পড়তে হবে, কারণ এই কথাগুলো পত্রিকায় লেখা আছে। তো যিনি প্রশ্ন করবে উনি হয়তো পত্রিকায় তার নামটা দেখছে, পরীক্ষায় এইভাবে তুলে দিচ্ছে। সেম নেটোর কোন একটা সম্মেলন হয়তো বেলারুশে হয়েছিল ওইবার, তো ওই জন্য নেটোর বেলারুশের রাজধানীটা ওইবার ওই পরীক্ষায় চলে আসছে, এরকম। সেম বাংলাদেশ কোন একটা দেশে একটা সম্মেলনে অংশগ্রহণ করতে গেছে, কোন একটা আলোচিত সম্মেলন, তো ওই সম্মেলনটা যেই দেশে হয়েছে, তার মানে ওই দেশের রাজধানী, মুদ্রা, আইনসভা, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা মূলত খুঁজে বের করতে হবে এইভাবে, কোন দেশ আলোচনায় আছে, কোন দেশের নাম রেগুলার পত্রিকায় আসতেছে, এই জিনিসগুলা খুঁজে বের করে আপনারা মূলত এই অংশের প্রস্তুতিটা নেবেন। মুদ্রা, ভাষা, আইনসভা কিরকম, বা আরো যদি নতুন কোনো তথ্য থাকে, তাহলে এই গুরুত্বপূর্ণ এই তথ্যটা আপনি মূলত এইভাবে খুঁজে বের করবেন। আর যে 6-7টা দেশের কথা বললাম, ওগুলার বিগত আছে, ওগুলো ওখান থেকে মানে থেকে করে নিতে হবে, কারণ ওগুলো অনেক সময় হুবহু রিপিট হয়। তাহলে এই হলো মোটামুটি কথাবার্তা, এখান থেকে হচ্ছে এভাবে করবেন আর কি। দেশ পরিস্থিতি গুলা নিয়েও পেন নেওয়ার দরকার নাই, ভাষা মুদ্রা নিয়েও পেন নেওয়ার দরকার নাই, রাজধানী নিয়ে, কারণ এগুলা কিভাবে করতে হবে সেটা তো বললাম। আপনি জাস্ট পত্রিকায় নিয়মিত নজর রাখবেন কোন দেশ আলোচনায় আছে, ওখান থেকে হচ্ছে আপনি এগুলা বাছাই করে করে নিতে পারবেন। এই হচ্ছে মূলত কথাবার্তা। নেক্সট স্বাভাবিক ভাবে শুরু করবে, রিটেনের কোনো অংশ যদি আমি বাদ দিয়ে রাখি সেটা স্বাভাবিক করবে। আপনারা যদি কোনো কিছু বলতে চান, কিছু যদি ইয়া থাকে যে আরো কিভাবে করা যায়, তাহলে বলতে পারেন, 1-2 মিনিটে বলা যেতে পারে। কারো যদি কোনো কনফিউশন থাকে। মানে স্ক্যান্ডিনেভিয়ান দেশ এবং নর্ডিক দেশ কি একই না আলাদা হবে? কয়টা দেশ আচ্ছা, হবে টোটাল? স্ক্যান্ডিনেভিয়ানের ভিতর হচ্ছে টোটাল 5টা আছে, আর নর্ডিকের ভিতর আছে 3টা। তাহলে আচ্ছা, যে এই কথাটা বললেন এখান থেকে হচ্ছে আবার ওই টার্মটাও, মানে এই যে আমি যে কতগুলা দেশ, মুদ্রা যেগুলোর কথা বললাম, এই যে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলে যে দেশগুলো আছে, ওই দেশগুলার মানে রাজধানী, তারপরে ওই দেশগুলোর মুদ্রা, ওই দেশগুলোর আইনসভা, এগুলা আলোচনায় থাকুক বা না থাকুক, এগুলো আপনাদের মুখস্থ করে রাখতে হবে। তাহলে যেটা বললাম, স্ক্যান্ডিনেভিয়ার দেশ হচ্ছে টোটাল 5টা, নর্ডিক অঞ্চলের ভিতর আছে টোটাল 3টা। তাহলে স্ক্যান্ডিনেভিয়ার ভিতর টোটাল 5টা কে কে? একটা মনে হয় শর্টকাট বলছে মনে হয় ভাই, না ফিডে আসুন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, আরেকটা কে সুইডেন, আরেকটা কি নরওয়ে, না? এই টোটাল এই 5টা দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভীয় বললে বলবেন। আর নর্ডিকের ভিতর হচ্ছে 3টা। নর্ডিক, ওই 3টা দেশের নাম নর্ডিক নামের ভিতরে আছে, নতে নরওয়ে, ডতে ডেনমার্ক, আর আরেকটা হচ্ছে
নর্ডিক, ডেনমার্ক। টোটাল যে নর্ডিকের ভিতর তিনটা আছে, আরেকটার নাম আমি বলে দিব, এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান বললে পাঁচটা, নর্ডিক হচ্ছে তিনটা, তিনটার দুইটা তো বললাম, আরেকটা বলে দিব কোন। আর কোন কনফিউশন কোশ্চেন? হ্যাঁ, রিটেনের যে প্রশ্ন অ্যান্সার হুম। লেখার যে এটা বললেন, ওইটা যদি আবার একটু বলতেন। এটা রেকর্ড দেওয়া হবে, আরেকবার দেখে নিলে সুবিধা হবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে যেটা আমাদের আরেকবার রেকর্ডে দেখার সুবিধা আছে, সেটা নতুন করে রিপিট না করলে তো মানে সময় সেইভাবে ভালো হয় আর কি। ওখান থেকে দেখে নেবেন, আর ওই টার্ম গুলো হচ্ছে ডাইজেস্ট থেকে দেখে নেবেন। আপনি আবার রিপিট ভিডিও দেখেও যদি না বুঝেন, আবার নক দিবেন, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে জিনিসপত্র। আর এখানে দেখেন অনেক অনেক তা তথ্য আছে এখানে এগুলা নিয়ে। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই। ভাই যেটা বলছে, নর্ডিকের দেশটা মূলত হচ্ছে পাঁচটা আর কি: নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড। এটা হচ্ছে নর্ডিক দেশ বলা হয়, নর্ডিক কান্ট্রি বলা হয়। আর স্ক্যান্ডিনেভিয়া হচ্ছে তিনটা: নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। একটু একটু তাহলে আমি উল্টা বলছি, তাহলে হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি হ্যাঁ, আমি উল্টা বলছি না? হ্যাঁ, হ্যাঁ, জি উল্টা ভাই, বলে আমি দিয়েছেন। এটাই তাহলে যে বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, তিনটার ইসকে- পাঁচটা হবে ভাই। হ্যাঁ, তিনটা পাঁচটা। আচ্ছা স্ক্যান্ডিনেভিয়া ঠিক হচ্ছে আছে, তিনটা তাহলে আর কি: নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। সমস্যা নাই এটা। আচ্ছা ওই যে দেশটার নাম বলতে পারি না আমি, ওটা বলে দেন, মানে হ্যাঁ, স্ক্যান্ডিনেভিয়ার ভিতরে যে তিনটা আছে। এই নরওয়ে, সুইডেন, ডেনমার্ক হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া, আর হচ্ছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড হচ্ছে নর্ডিক। এই পাঁচটা হচ্ছে, তাহলে ঠিক আছে, আমি উল্টাটাই বললাম। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আপনারা হচ্ছে তৃতীয় আচ্ছা লিঙ্কে সাফি ভাই জয়েন দেন। দেখেন, হ্যাঁ, তৃতীয় লিঙ্কে জয়েন দেন আপনারা। এটা তো 40 মিনিট ক্রস হয়ে যাওয়ার কথা, এখনো শেষ না হওয়ার কারণ কি? শেষ তো। মোটামুটি সবগুলো আলোচনা করছে। আপনি হচ্ছে সামারি আবার একটু বলেন, বা আপনার যদি কোনো টেকনিক থাকে সেই জিনিসগুলো বলবেন। টেকনিক নাই তাহলে, যেহেতু বলছেই নতুন করে আর একই জিনিস বারবার কি দেখাবেন বলেন? শেষের দিকে এগুলো বলছে, শেষের গুলো বলছে। হ্যাঁ, শেষের গুলো একটু মিস, শেষের গুলো বলে দিন। স্ক্রিন শেয়ারে কি দেখা যায়? আর আরেকটা জিনিস হচ্ছে, লিখিত অংশটা আমি বললাম, ওখানে যদি কোনো টার্ম বা কনসেপ্ট যদি আমি মিসিং যাই বা আপনার মাথায় যদি আসে, ওটা বলে দিতে পারেন যে লিখিততে এরকম একটা কোশ্চেনও হতে আপনার পারে। ক্লাসরুমে এটা ছিলাম একটু না বলে ভাই, দিন। আমি তো ল্যাপটপ দিয়ে করতেছি। ল্যাপটপ দিয়ে তো আমি ফেসবুক ইউজ করি না, বা টেলিগ্রাম নাই। এজন্য আমি লিঙ্ক না পাই, আমি ঢুকতে পারি নাই। আপনি কি বলছেন না তো দেখি দেখি নাই আমি। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে এরপরে শুরু করেন এগুলা, না নিচে আসেন, দুই তিনটা দেশ আছে, তাহলে ফেসবুক ক্লাস ঢুকে ওইটা ফলো না করি। হুম। অথবা আপনি ওভারঅল একটা ইয়ে দিতে পারেন, আর যদি আপনার কোনো টিপস ট্রিক্স থাকে ওগুলো বলতে পারেন, কোনো সাজেশন থাকে সেটাও বলতে পারেন। এগুলো এগুলো সব বলা হয়েছে, আপনি শেষ দিকে একটু উপনিবেশ বা এগুলো বাকি আছে না? এগুলো বলছে। সবই মোটামুটি বলা হয়েছে। এগুলা হ্যাঁ, এগুলো বলা হয় নাই। এখান থেকে যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন, বা এখান থেকে উপরে যাইতে বলতে পারেন। এখন সাধারণত মুদ্রার নাম বা হলো রাজধানী কি, খুব একটা আসে না। এগুলো অনেক আগে আসতো, প্রশ্নের প্যাটার্ন এখন চেঞ্জ হয়ে গেছে। এগুলো এখন আর দেয় না। তারপরে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো ইয়ে করতে পারেন। ঠিক আছে, যে কিভাবে জানি এডিট টেক্সট কি জানি ইয়ে করে ভুলে গেছি আমি। ফক্সিরা জানি ইয়ে কোনটা দিয়ে করে, মার্ক জানি করে কোনটা দিয়ে। অনেকজন ইউজ করে কমেন্টে ভুলে গেছি। পেন্সিল আছে, কমেন্টে পেন্সিল আছে, কমেন্ট। কমেন্টে হুম, এখানে। পাশে অর্গানাইজের পাশে এখানে দাঁড়াও দাঁড়াও, এই যে পাইছি এটা না, ভুলে পেন্সিল, গেছি ইরেজারের অনেকদিন ধরে পাশে করি না, পেন্সিল। এ করা হয় না, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এগুলোতে তাহলে এখন মুদ্রা খুব একটা আসে না, এটা এখন ইউজলেস জিনিস। এগুলো পরে সময় নষ্ট করে লাভ নাই। তাও দুই একটা কিছু এর রাজধানীর নাম কি, কি মুদ্রার নাম কি, ইবনি এরকম যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করে ফেলতে হবে। ঠিক আছে। তাছাড়া বাকিগুলো খুব একটা আসে না। অনেক সময় এদের লাটভিয়ারটা দিয়ে দেয়, লাটভিয়ার রাজধানীর নাম কি, বাল্টিক রাষ্ট্র যে তিনটা আছে, বাল্টিক রাষ্ট্র কয়টা, বাল্টিক অঞ্চল, অঞ্চলের দেশ কয়টা? এটা কি জাগর ভাই বলছে? হ্যাঁ বলেন। না, না, বলেন, আপনি বলেন। বলেনি। বাল্টিক রাষ্ট্র হলো তিনটা। বাল্টিক রাষ্ট্র এবং বাল্টিক অঞ্চলের দেশ, এর মধ্যে পার্থক্য আছে। এটা বিশেষ করে একবার আসছিল তো, অনেকে এটা বোঝে নাই, ভুল করছে।
বাল্টিক রাষ্ট্র মানে হলো যেগুলো বাল্টিক সাগরের তীরবর্তী, একদম সাগরের তীরে যে তিনটে রাষ্ট্র আছে, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এই তিনটাকে বলা হলো বাল্টিক রাষ্ট্র। আর বাল্টিক অঞ্চলের দেশ হলো 9টা। বাল্টিক অঞ্চল মানে হলো ওই পুরো শুধু সাগরের তীরবর্তী নয়, ওই তীরবর্তী আশেপাশে যে পুরো যে অঞ্চল আছে, সেই অঞ্চল জুড়ে যতগুলো দেশ আছে, 9টা দেশ আছে, সেই 9টা দেশকে বলে বাল্টিক অঞ্চলের রাষ্ট্র, অঞ্চলের দেশ। তো পরীক্ষা আসতে পারে যে বাল্টিক রাষ্ট্র কয়টা আর বাল্টিক অঞ্চলের দেশ কয়টি। ঠিক আছে, তো এখান থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সাথে পড়ে এইভাবে মানে বোঝা মুশকিল, যেগুলো গুরুত্বপূর্ণ বলা কঠিন, যেগুলো গুরুত্বপূর্ণ সাধারণত আসে, এগুলো বিগত সালের প্রশ্ন পড়লে হচ্ছে ভালো হয় এই অংশ থেকে। জাস্ট খালি বিগত সালের গুলো পড়বেন, এভাবে এগুলো পড়লে এতগুলো মনে থাকবে না, আর সবগুলো আসবে না। যেমন এটা হলো যেমন ইউজি। এটার ক্ষেত্রে জাফর ভাই যেটা বলছে যে সাম্প্রতিক সময় যেটা হচ্ছে বর্তমানে আলোচিত সেই জিনিসগুলো পড়বেন আর কি। আর এখান থেকে উপনিবেশ যেগুলো ছিল না সেগুলো দেখবেন, ম্যাক্সিমাম দেশে উপনিবেশ উপনিবেশ তো ছিল। মনে হয় শুরুর দিকে আছে, আপনি তো মানে হ্যাঁ বলছেন না হ্যাঁ হ্যাঁ, উপনিবেশ বলছি বলছেন না, আমি এটা ওইখান থেকে পড়ে অনেকগুলো নিতে হবে। বলছি, এখানে এখানে দেখবেন। ভাবে না, এখানে এখানে আছে কিন্তু একটা থেকে সিরিয়াল করে দেওয়া আছে যে হলো পর্তুগালের উপনিবেশ কয়টা রাষ্ট্র ছিল, একসাথে ধরেন 5-6টা বা যে কটা ছিল সব দেওয়া আছে, ওইভাবে পড়তে হবে। আচ্ছা, পাবলো পিকাসোর জন্মগ্রহণ করেন কোথায়? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা পরীক্ষায় অনেকবার আসছে। পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন কোন দেশ? স্পেন। বা পাবলো পিকাসো কোন দেশের? স্পেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসে পরীক্ষাতে। তারপর এখান থেকে আসে হলো ওয়াটারলুর যুদ্ধ কত সালে থেকে নাই, ওয়াটারলু হলো কোন দেশ আছে? বেলজিয়াম, এটা গুরুত্বপূর্ণ। তারপর হলো চির শান্তির শহর হলো রোম। ফ্যাসিজমের 1815 সাল। হ্যাঁ, 815। ফ্যাসিজমে ওটা ওটা ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়, এটা আমাদের আজকে টপিকের অংশ না, সেজন্য বললাম না। যুদ্ধের যে অংশটা আছে যখন আমরা যেদিন পড়বো সেদিন ওখানে আমরা বলবো। ফ্যাসিজমের প্রবর্তক হলো মুসোলিনি, এটা আসে পরীক্ষায়। এটা কে ছিলেন? মুসোলিনি ছিলেন। মুসোলিনি কোন দেশে? ইতালির, এটা ইম্পর্টেন্ট। তারপরে হলো এখানে আছে হলো রিনেসান্স শুরু হয় কোথায়? এটা গুরুত্বপূর্ণ, এটা হলো ইতালির ফ্লোরেন্স শহরে। ঠিক আছে, কত সালে শুরু হয়, কত শতাব্দী শুরু হয় সেটা গুরুত্বপূর্ণ, 1400 শতাব্দীতে, 14th শতাব্দীতে। আচ্ছা, বাংলাদেশের সংসদ ভবনের যে স্থপতি আছে লুই আই কানের জন্মগ্রহণ কোথায়? এটা আসে পরীক্ষাতে, এস্তোনিয়াতে। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। সংসদ ভবনের স্থপতি লুই আই কানের জন্মস্থান কোথায়? তারপর হলো ট্রান্সককেশিয়ান অঞ্চল কয়টা? 3টা, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, পরীক্ষায় আসে। তারপর হলো সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে? এটা ইম্পর্টেন্ট, ডেনমার্ক। তারপর হলো চেকোস্লোভাকিয়া ভেঙে দুটি রাষ্ট্র হয়, স্লোভাকিয়া হচ্ছে কত সালে হয়েছে? এটা 93 সালে। এটা ইনফরমেশন, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে এটা পড়তে হবে। স্বাধীন দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো ভ্যাটিকান সিটি। ঠিক আছে, তারপর হলো হোয়াইট রাশিয়া বলা হয় কাকে? বেলারুশকে, এটা ইম্পর্টেন্ট। হোয়াইট রাশিয়া বলা হয় কাকে? পরীক্ষা আসছে অনেকবার। বিশ্বের সংক্ষিপ্ত সীমান্ত হলো ইতালি, ভ্যাটিকান সিটির মধ্যে, এবং স্বীকৃত রাষ্ট্র আছে ইতালির মধ্যে। তারপর ফ্লোরেন্স নাইটেঙ্গেল, যেটা পরীক্ষায় আসে, লেডি উইথ দ্য ল্যাম্প। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয় হলো লেডি উইথ দ্য ল্যাম্প। ঠিক আছে, এটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ। তারপরে হলো ল্যান্ড ল্যান্ড অফ মার্বেল, ইতালি। তারপর এখান থেকে আর এগুলো আসে না খুব একটা পরীক্ষায়। তারপর পরে আসলাম ট্রান্সফরমেশন অঞ্চল, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া। হাজারের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ড। মিন মার্ক করে দিচ্ছি, আপনারা এগুলো খাতা এই পড়ার সময় এগুলো, বা পরে যখন ক্লাস আবার দেখবেন তখন এগুলো করে নিন। তারপর হলো ইউরোপের ফিনল্যান্ড সর্বপ্রথম কোন দেশের নারীরা ভোটাধিকার করছে? ইউরোপের মধ্যে ফিনল্যান্ড। ঠিক আছে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, আইল্যান্ড ভেনিস অফ দ্য নর্থ, এগুলো খুব একটা আসে। পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র হলো সুইডেন। এগুলো খুব একটা আসে না, যেগুলো হচ্ছে। তারপর হলো ইউরোপে এটা আসে, ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটা? তার আলপস পর্বতমালা। ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ হলো আলপসের, দরকার নাই, এটা আসে। ইউরোপের বৃহত্তম সাগর আসে, ভূমধ্য সাগর। ঠিক আছে, এটা আসে। তারপর হলো ইউরোপের বৃহত্তম নদী কোনটা? ভলগা। এগুলো বলবো একসাথে। ভাই আয়তনে একটা টপিক ইউরোপের কোশ্চেন ছিল। হ্যাঁ, আয়তনে আয়তনে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। বৃহত্তম রাশিয়া, এটা কিন্তু খুবই আসে যে আয়তনে ইউরোপ তো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটা? ভ্যাটিকান সিটি। 44 বর্গ কিলোমিটার মাত্র এর আয়তন। জনসংখ্যায় ইউরোপ মহাদেশের মধ্যে সবচাইতে বৃহত্তম দেশ হলো রাশিয়া। ঠিক আছে, জনসংখ্যায় বিশ্বের বর্তমানে প্রথম দেশ কে? ভারত। দ্বিতীয়? চীন। চীন। আয়তনে আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কে? রাশিয়া। 2 নম্বর কে? রাশিয়া হবে। কানাডা। গুড, তাহলে আপনারা ভালোই পড়াশোনা করছেন, পারেন তো দেখছি। ঠিক ভাই আছে, এখানে কি তারপরে হলো ভূগোল অংশের সাথে কিছু ম্যাচ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এগুলা কি করে ফেলবো? কোনটা? ভূগোলের সাথে এই যে উম, কোন মহাসাগর বড়, কোন মহাদেশ,
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা পড়তে হবে এখানে পড়তে বিশ্বের পারেন, আমি ভূগোলে বিস্তারিত পড়বেন আর কি। দুইটা একটা পড়লে তো ওইটা শিখে হয়ে গেল, আপনার যেটা ভালো হ্যাঁ, মনে হয় সেটাই করতে পারেন। বৃহত্তম সাগর, মহাসাগর, দেশ, মহাদেশ, এগুলো তো পড়তে আসে পরীক্ষায়। কয়দিন আগে একটা পরীক্ষা দেখলাম যে কোন পরীক্ষা দিন দেখলাম যে বৃহত্তম রা- দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটা, প্রথম কোনটা, প্রথম হলো এশিয়া, দ্বিতীয় কোনটা আয়তনে, আফ্রিকা। আফ্রিকার পরীক্ষা আসছে দেখলাম। বিশ্বের বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ডের মালিকানা কার? ডেনমার্ক। এদিন পরীক্ষা আসে, ডেনমার্কের। এটি খুবই খুবই ইম্পর্টেন্ট। ইস্টার মার্ক দিয়ে দিলাম। এখান থেকে এগুলো আসে না, এগুলো খুব একটা দরকার নাই। তারপরে হলো ব্রিটেনের প্রধানমন্ত্রী, এগুলো একেবারে ইম্পর্টেন্ট না। নারী প্রধানমন্ত্রী ইম্পর্টেন্ট, মার্গারেট থ্যাচার, যাকে বলা হয়তো লৌহ মানবী বলা হতো, এটা খুবই ইম্পর্টেন্ট। মিস্টার মার্ক দিয়ে দিচ্ছি। বিশ্বে ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? তারপর ফকল্যান্ড যুদ্ধ কত সালে হয়েছে, কার কার মধ্যে হয়েছে, ওই সময় প্রধানমন্ত্রী কে ছিল, এটা ইম্পর্টেন্ট। তারপরে সিটি অফ লিটারেচার, ব্রিটেনের সর্বোচ্চ খেতাবের নাম কি? ভিক্টোরিয়া ক্রস, কিন্তু পরীক্ষা আসে। উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল, তার বইয়ের নাম আছে একটা, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এটা আপনার ইংলিশ সাহিত্য পড়বেন তখন উইনস্টন চার্চিল পড়তে হবে, যে হলো নোবেল পাইছে, এই যে 53 সালে নোবেল পাইছে। ফকল্যান্ড যুদ্ধ কত সালে হয়? 1922 সালে আর্জেন্টিনার সাথে ব্রিটেনের যুদ্ধ হয়েছে, এই সময় প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। পড়ে আসলাম। সিপাহী বিদ্রোহের সময় রানী ছিলেন রানী ভিক্টোরিয়া। এই যে ব্রিটেনের মহিলারা ভোটাধিকার পায় কত সালে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপর হলো প্রথম বিশ্বযুদ্ধ, পঞ্চম জজ, এগুলো আসে না। আইনসভা, ব্রিটেনের আইনসভার নাম কি? এটা ইম্পর্টেন্ট। পার্লামেন্ট, এটি দুই কক্ষ বিশিষ্ট, কোনটা কোনটা আছে? হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স, এটা পড়তে হবে। সরকার পড়তে হবে, সরকারের মধ্যে যে বাসভবন কোথায় কোথায় আছে, অর্থমন্ত্রী বাসভবন কোথায়, প্রধানমন্ত্রী বাসভবন কোথায়, এগুলো কিন্তু আসে পরীক্ষাতে। ঠিক আছে। ভিক্টোরিয়া ক্রস হলো ব্রিটেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সামরিক খেতাবের নাম, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে প্রদান প্রদান করা হয়, পদক প্রদান করা হয়। তারপর হলো ইউনিয়ন ফ্ল্যাগ, ইউনিয়ন ফ্ল্যাগ হলো যুক্তরাজ্যের জাতীয় পতাকার নাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হলো সংবিধান, সংবিধান হলো যুক্তরাজ্যের কোনো লিখিত সংবিধান নেই। লিখিত সংবিধান ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য কি দেখি বলেন তো আপনারা। কেউ একজন বলেন, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান পার্থক্য কি? কোন কোন দেশে লিখিত সংবিধান নাই যুক্তরাজ্য ছাড়া? যুক্তরাজ্য ছাড়া সৌদি আরব আর হচ্ছে ভ্যাটিকান সিটিতে লিখিত সংবিধান নেই। স্পেনে আছে? স্পেনেও নেই। স্পেনেও নাই। লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান পার্থক্য কি আসলে? কেউ একজন লিখিত বলেন যে ভালো সংবিধান পারেন, হচ্ছে, সে বলেন। হুম, কি জিনিসটা কি লিখিত এবং অলিখিত সংবিধান কি আসলে? হ্যাঁ, লিখিত সংবিধান হচ্ছে যেটা আইনসভার দ্বারা পাশ করা হয়, সেটা হচ্ছে লিখিত সংবিধান। আর অলিখিত যেগুলো সেগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্সের উপর ভিত্তি করে দেশ পরিচালনা করা হয় আর কি। না, এরকম না আসলে। মানে লিখিত, লিখিত শব্দ কেন বলতেছে, অলিখিত বলতেছে কেন, লিখিত বলতেছে কেন? মানে অলিখিত সংবিধান আইন, বিভিন্ন প্রথা এগুলোর মাধ্যমে তৈরি হয়ে থাকে, আর লিখিত নির্দিষ্ট একটা ফরম্যাটে হলো তৈরি হয়ে থাকে। যেগুলো লিপিবদ্ধ করা থাকে, মানে একটা পান্ডুলিপি থাকে জি যেগুলো জি লিপিবদ্ধ থাকে এবং সেটা কি জি ম্যান্ডেটরি জি ফলো করতে এরকম। হবে। যেমন বাংলাদেশের বাংলাদেশের যেমন আমরা বলি হলো সংবিধান, এটা কিন্তু লিখিত সংবিধান, সংবিধান এবং দুষ্পরিবর্তনীয়, এগুলো জি পরিবর্তন করা যায় লিখিত। না। এই জন্য। তাহলে সংবিধান এটা এখান থেকে পড়ে নিয়ে, এটা হলো যে বিল অফ রাইটস কত সালে স্বাক্ষরিত হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হলো গ্লোরিয়াস রিভলিউশন, কখনো পরীক্ষা আসে দেখি না এটা। সমুদ্রের বধূ গ্রেট ব্রিটেন, ব্রিটেনের রাষ্ট্রপ্রধান, রাজা রানী, সরকার প্রধান, প্রধানমন্ত্রী, এগুলো কোনদিন পড়তে আসতে দেখি নাই, এগুলো ইউজলেস, করে লাভ নাই। তবে দেখতে পারেন এমনি গ্লোরিয়াস বিপ্লব কি একবার। এর এইটুকু ইম্পর্টেন্ট। যুক্তরাজ্য এবং ব্রিটেনের পার্থক্য কি? ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস তিনটে মিলে যখন হয় তখন হয় গ্রেট ব্রিটেন। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং হলো উত্তর আয়ারল্যান্ড, যখন উত্তর আয়ারল্যান্ড আলাদা করে যুক্ত হচ্ছে তখন আমরা বলতেছি হলো যুক্তরাজ্য। চারটে রাজ্য নিয়ে গঠিত হয়, ইউনাইটেড কিংডম। পরীক্ষা আসে। তারপরে হলো সাবেক যুগোস্লোভাকিয়া কত সালে ভাঙছে? 1992 সালে ভেঙে 7টি রাষ্ট্র হয়েছে। এগুলো কি কি রাষ্ট্র হয়েছে এগুলো পড়ে ফেলতে হবে। ছন্দ টন্দ করি না সাধারণত, এমনি পড়লে কয়েকবার বলে মনে থাকে। ছন্দ একটু বিরক্তিকর লাগে, আমি সেজন্য ছন্দ ফলো করি না। আপনারা চাইলে ফলো করতে পারেন কোন বইতে থাকলে। কি কি আছে? সার্বিয়া, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, মেসিডোনিয়া আর কোসোভো আছে 7টা স্বাধীন রাষ্ট্র। হ্যাঁ, স্বাধীন রাষ্ট্র হয়েছে 1992 সালে। পরীক্ষায় আসে যে সাবেক যুগোস্লোভাকিয়া কত সালে ভেঙে যায়? 1992 সালে।
ঠিক আছে, পরীক্ষায় আসে। তারপর হলো আইএস ভুক্ত রাষ্ট্রসমূহ হলো এই যে কয়টা আছে, 9টা রাষ্ট্র মনে হয় আছে, রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া। আসে না খুব একটা এটা, কিন্তু ওইটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তারপর হলো এই যে বাল্টিক রাষ্ট্র, এখানে আছে 3টা, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। একটু কি বললাম যে বাল্টিক রাষ্ট্র এবং হলো বাল্টিক অঞ্চল। বাল্টিক অঞ্চলে হলো 9টা, আর বাল্টিক রাষ্ট্র হলো 3টা। বাল্টিক রাষ্ট্র মানে হলো যে বাল্টিক সাগরের সেগুলোকে সেগুলোকে বলে বাল্টিক রাষ্ট্র। আর বাল্টিক অঞ্চল যেগুলোকে পুরো অঞ্চল জুড়ে যে কটা দেশ আছে সেগুলোকে বলা হয় হলো বাল্টিক অঞ্চলের দেশ, 9টা। এখানে একটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, এখানে ইনফরমেশন ভুল আছে। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র সাধারণত 3টা, এটা হলো ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন। ঠিক আছে, আপনারা খাতায় লিখে নিতে পারেন। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র 3টা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন। আর নর্ডিক রাষ্ট্র হলো 5টা, আইসল্যান্ড এবং ফিনল্যান্ড যখন যুক্ত হবে সেটাকে আমরা বলতে হলো নর্ডিক রাষ্ট্র। নুরু ভাই ঠিক বলছি না? পিটু ভাই আছে? এটা ওই যে মাত্র সাফি ভাই বলছিল আর কি, নর্ডিক রাষ্ট্র, আর হচ্ছে সরি জাফর ভাই বলছিল আর কি তিনটা পাঁচটা। বলছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলছে নর্ডিক এটা। রাষ্ট্র হলো 5টা, স্ক্যান্ডিনেভিয়ান 3। এখানে ইনফরমেশন ভুল আছে, এটা বই, বিভিন্ন বইতে ভুল আছে এটা, হ্যাঁ যে হ্যাঁ। হলো স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বলা আছে 5টা, আসলে 5টা না, আসলে 3টা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন। আর তার সাথে যখন আমরা আইসল্যান্ড, ফিনল্যান্ড যুক্ত করছি সেটা হলো আমাদের হলো নর্ডিক হয়ে যাচ্ছে তখন, এটাকে বলি নর্ডিক। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো নর্ডিক। আচ্ছা, বলকান রাষ্ট্র হলো সাধারণত বলকান পর্বতমালার পাদদেশে যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে আমরা বলকান রাষ্ট্র বলি। 11টা রাষ্ট্র আছে, কোনো কোনো জায়গাতে 12টা বলা আছে। হ্যাঁ, 11টা আছে, কোনো কোনো ওয়ার্ল্ড অ্যাটলাসে মানে 12টা বলা আছে। এখানে 11টা আছে, সার্বিয়া, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া। এগুলো সাধারণত এই যে ইয়ে আছে না, সাবেক যুগোস্লাভিয়াকে যে 7টা আছে সেগুলো তো আছেই। সেগুলো বাদেও হলো আপনার বাল্টিক রাষ্ট্র 3টা আছে, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। আলাদা করে মনে রাখার ইয়ে নাই, সরি। সেটা ছাড়াও আছে হলো আপনার আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, আলাদা কিছু রাষ্ট্র আছে, গ্রিস আছে। ঠিক আছে, আগে 7টা মনে রাখবেন, এই 7টা সাবেক যুগোস্লাভিয়া 7টা আছে, 7টা মনে রাখে, বাকি 4টা আলাদা করে মুখস্থ করে ফেলবেন। তারপরে হলো সাবেক সোভিয়েত ইউনিয়ন হলো 15টা, 15টা রাষ্ট্র ভেঙে হয়েছে হলো এখানে মনে হয় ভুল আছে, এখানে কি 16 তারিখে ভাঙছে না 26 তারিখে, 21 তারিখে না 26 তারিখে? 26 তারিখে না? নুরু ভাই, 26 তারিখে হবে না? যায় 26 তারিখ এটা। 1991 সালে ছাব্বিশ এটা তারিখে হচ্ছে মনে হয় ভাঙছিল। হ্যাঁ হ্যাঁ। এখানে মনে হয় ভুল আছে। আচ্ছা, সেটা হলো 15টা স্বাধীন রাষ্ট্র হয়েছে। তার মধ্যে কি কি আছে? রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, মলদোভা, আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান, এস্তোনিয়া। এগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় দিয়ে দিতে পারে যে এর মধ্যে কোনটা। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে হলো আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, এটা কি আজকে টপিক আছে? বা ইউরেশিয়ান রাষ্ট্র? এটা হচ্ছে নাই মনে হয়। গুরুত্বপূর্ণ দেশ মহাদেশের মধ্যে চলে যায় আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আন্তঃমহাদেশীয় রাষ্ট্র কয়টা, তারপর ইউরেশিয়ান রাষ্ট্র কয়টা, এটা কিন্তু পড়তে হবে। আচ্ছা, এগুলোর মধ্যে ইউরোপ মহাদেশের মধ্যে কোনটা কোনটা আছে এগুলো তো মানে বলছে না। আচ্ছা, কি এখানে কি একটা বলতো জিনিস না? হচ্ছে ওই যে 21 তারিখ এবং 26 তারিখ যে সোভিয়েত ইউনিয়ন যেটা ভাঙছে, আপনারা কিন্তু অপশন অনুযায়ী অ্যান্সার করবেন। আহ ওয়ার্ল্ড অ্যাটলাস এবং হচ্ছে ব্রিটানিকা অনুযায়ী হচ্ছে 26 তারিখ, আর অন্যান্য যে সোর্স অনুযায়ী সেটা হচ্ছে 21 তারিখ। তো আপনাদের অপশনে যেটা থাকবে সেটাই উত্তর করবেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে 15টি স্বাধীন রাষ্ট্র হয় সেটা। আচ্ছা, ওটা আপনি মেসেঞ্জারে দিয়ে দিন, মেসেঞ্জারে বলে দিন। আচ্ছা, এগুলোর মধ্যে কোথায় কি আছে? এগুলোর মধ্যে বলকান অঞ্চলটা গুরুত্বপূর্ণ, সাধারণত এগুলো থেকে প্রশ্ন খুব একটা আসে না, মানে কোনটাই পূর্ব ইউরোপের দেশ এটা আসে, মানে কোনটা পূর্ব, ম্যাপ পড়তে হবে আপনাদের, ম্যাপ না পড়লে এগুলো এভাবে মনে থাকবে না। কোনটা পূর্ব ইউরোপের দেশ, কোনটা হলো উত্তর ইউরোপের দেশ, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। ঠিক আছে, স্ক্যান্ডিনেভিয়ান কিন্তু সাধারণত উত্তর ইউরোপ বলি আমরা, নর্ডিক অঞ্চল বলি ওগুলোকে। 5টা আছে নর্ডিক অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়ান হলো 3টা। তারপর আসে পরীক্ষায় কোনটা পশ্চিম ইউরোপীয় অঞ্চল আসতে পারে, এগুলো ম্যাপ দেখে পড়তে হবে। এখান থেকে যদি পয়েন্ট মনে থাকবে না, ম্যাপ দেখে দেখে কোনটা কোন পাশে অবস্থিত পড়ে পড়ে ফেলতে হবে। তারপর এখান থেকে এগুলো মানে বলছে নাকি, এগুলোই তো আছে, সেম জিনিস। না, এগুলো বলা হয়নি, আপনাদের সামারি বলে যান। সামারি হলো ল্যান্ড অফ লেন্স বলা হয় আজারবাইজান, এটা ইম্পর্টেন্ট। তারপরে আর্মেনিয়া এবং আজারবাইজানের ছিটমহল যেটা আছে, নাগার্নো কারাবাখ নিয়ে কিন্তু এখনো সেই ঝামেলা চলতেছে। যদিও এটা 2020 সালে মনে হয় রাশিয়ার মধ্যস্থতায় একটা ইয়ে করা হয়েছিল, কিন্তু এটা নিয়ে ঝামেলা আছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ছিটমহল নিয়ে, যেটা নাগার্নো কারাবাখ। ঠিক আছে। তারপরে সিটি অফ ফাউন্টেন বলা হয় কাকে? উজবেকিস্তানের রাজধানী তাশখন্দকে। রাশিয়ার উজবেকিস্তানের সাথে সামরিক চুক্তি স্বাক্ষর করা হয় কত সালে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু বললাম, কিন্তু গোলদাগ যেটা আমি দিছি সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে হলো যুক্তরাষ্ট্রের মানস বিমান ঘাঁটি কিরগিজস্তান, এশিয়া, সুইজারল্যান্ড বলা হয়, এগুলো আসে না কোনোদিনও।
মধ্য এশিয়ার বড় দেশ এটা আছে। মধ্য এশিয়ার বড় দেশ হলো কাজাখস্তান। কাজাখস্তান আয়তনে সবচাইতে বড় মুসলিম দেশ। কাজাখস্তান কিন্তু স্থলবেষ্টিত দেশ। মধ্য এশিয়া যে দেশটি সবচেয়ে সিআইএস এর সদস্য না, কমনওয়েলথ অফ ইউনিভার্সিটি, সেটা হলো তুর্কমেনিস্তান। এটা আসতে পারে পরীক্ষায়। আমি কিন্তু গোলটা দিয়ে দিচ্ছি। এটা যখন বলে আসলাম একটু আগে নিচে। আচ্ছা, তারপরে হলো মধ্য এশিয়ার দেশ। মধ্য এশিয়ার দেশের মধ্যে কি কি আছে, কোনটাকার রাজধানী, এর সাথে আমি এভাবে মনে রাখতাম সাধারণত। এরা হলো এর প্রথম অক্ষর আর এর প্রথম অক্ষর, ঠিক আছে, রাজধানীর নাম। যেমন হলো কা, এভাবে। কা মানে হলো কাজাকিস্তানের রাজধানী কি, আস্তানা। ঠিক আছে, এমনি আমি মনে রাখি আর কি। তারপর হলো তাউ, ওই যে তাতে উ, তা এবং উ বা উতা, ঠিক আছে, প্রথম অক্ষর দিয়ে। উতা মানে হলো উজবেকিস্তানের রাজধানী হলো তাশকন্দ। তারপর হলো তুয়া, তুয়া মানে হলো তুয়া বা আতু, যেভাবে মনে রাখা যায়। তুর্কমেনিস্তানের রাজধানী হলো আশাখাবাদ। ঠিক আছে, তারপরে হলো তাদু, তাদু মানে হলো তাজিকিস্তানের রাজধানী হলো দুশানবে। ঠিক আছে, তারপরে কিবি, কিবি মানে হলো কিরগিজস্তানের হলো বিশকেক। এইভাবে প্রথম অক্ষর দিয়ে দিয়ে আমি সাধারণত মনে রাখার চেষ্টা করি, যে এটার প্রথম অক্ষর আর এটার প্রথম অক্ষর। ঠিক আছে, এভাবে। আলাদা কোনো ছন্দ নাই, এর মধ্যেই ছন্দ বার করে। ঠিক আছে। এখানে তারপর এখানে একটা এখানে জিনিস, এখানে পড়ানোর সময় একটা জিনিস আমাদের মিস হয়েছে, যে ল্যান্ডলক কান্ট্রি আর ডাবল ল্যান্ডলক কান্ট্রি। ডাবল, এখানে একটা ভালো কথা বলছেন, ল্যান্ডলক হ্যাঁ, ডাবল ল্যান্ডলক ল্যান্ডলক এবং কান্ট্রি, এটা ডাবল কিন্তু ল্যান্ডলক important। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। যেমন ডাবল ল্যান্ডলক হচ্ছে পরীক্ষায় কিন্তু এই উজবেকিস্তান যে এবং ডাবল লিজেস্টাইন। ল্যান্ডলক যেটা আছে, মানে হলো দ্বৈত স্থলবেষ্টিত কান্ট্রি। কান্ট্রি আর পৃথিবীতে কি, দুইটা যেটা আছে। হ্যাঁ, যেটা দুইটা দেশ হ্যাঁ, দ্বারা দুইটা স্থলবেষ্টিত আছে। থাকবে, সেটা হচ্ছে ডাবল ল্যান্ডলক। যেমন উজবেকিস্তান মোট হ্যাঁ, 5টি দেশ দ্বারা হচ্ছে সীমাবদ্ধ। উজবেকিস্তান যেটা আছে, আহ দেশগুলো হচ্ছে যেমন আর একটা হচ্ছে কাজাখস্তান, লিচেনস্টাইন মনে কিরগিজস্তান, হয়। তাজিকিস্তান, আফগানিস্তান, এটা আর কি। ডাবল ল্যান্ডলক কান্ট্রি দুইটা আছে না, একটা আছে হলো একটা আছে কি উজবেকিস্তান, একটা লিচেনস্টাইন। হ্যাঁ, লিechtenstein। লিচেনস্টাইন একটা আছে। ডাবল ল্যান্ডলক কান্ট্রি মানে যেটা একের অধিক দেশ দ্বারা, মানে অনেকগুলো চারদিকে দেশগুলো, যেগুলো অনেকগুলো দেশ দিয়ে হলো আপনার লক করা আছে, ঘেরাও করা আছে, এটা ডাবল লেয়ার। 45তম বিসি আছে। একটা প্রশ্ন হলো যেগুলো সাধারণত আমরা পরীক্ষায় আসে না, কারণ 6 সেট প্রশ্ন থাকে। 6 সেটের মধ্যে একটা সেট প্রশ্ন হলো ফাঁস হয়ে গেছিল পরবর্তীতে, ইত্তুন খোলা সেট নামে। তো ওই সেটের এরকম প্রশ্ন ছিল যে নিচের কোনটি ডাবল ল্যান্ডলক কান্ট্রি। ঠিক আছে, ইউ এরকম দেওয়া ছিল, নিচের কোনটি ডাবল ল্যান্ডলক কান্ট্রি। আগে আমরা কোনো পড়ি না এভাবে। তো এখানে যখন আসছিল পরীক্ষায় যে দ্বৈত স্থলবেষ্টিত রাষ্ট্র কোনটি, তখন উনি ঘাটাঘাটি করে অনেক কিছু জানা গেছে। এই জন্য আমরা বলে দিচ্ছি আমরা যে স্থলবেষ্টিত রাষ্ট্র এবং দ্বৈত স্থলবেষ্টিত রাষ্ট্র কিন্তু পার্থক্য আছে। ডাবল ল্যান্ডলক, ডাবল ল্যান্ডলক হলো দুইটা আছে পৃথিবীতে দুইটা আছে। ঠিক আছে, একটা আছে হলো লিচেনস্টেইন, যেগুলো সাধারণত আপনার অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এরকম দেশ দিয়ে হলো ইয়ে করা। ঠিক আছে, আরেকটা আছে উজবেকিস্তান, যেটা হলো আপনার আফগানিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, 5টা দেশ দিয়ে আর কি ঘেরাও করা আছে, এই দুইটা। আচ্ছা, তারপর এখানে আছে হলো 2020 সালে ইহুদি রাষ্ট্র নামক রাষ্ট্র স্বাক্ষর করে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তারপর হলো আরো বিশ্বের 4টি দেশের সাথে ইসরায়েলি কূটনৈতিক সম্পর্ক আছে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, নিচের কোনটির সাথে কূটনৈতিক সম্পর্ক আছে। তারপর বহিঃশক্তি বহির্বিদ নদীতে মাছ হয় না, মাছ হয় না জর্ডান নদীতে। সবচেয়ে দামি হলো কুয়েতি দিনার। উপসাগরীয় যুদ্ধ সংঘটিত হয় কত, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, উত্তর দক্ষিণ ইয়েমেন আসে না। এই যে ইস্তিফাদা, ইন্তিফাদা কিন্তু আসে পরীক্ষাতে। এর মানে কি, এর মানে অভ্যুত্থান। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসে, আমি কিন্তু বলে দিলাম, দেখে দিলাম কিন্তু। তারপরে হলো কারবালা, এই যে অপারেশন ডেজার্ট স্টর্ম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অপারেশন ডেজার্ট ভাইয়া, স্টর্ম, অপারেশন ইরাকি ফ্রিডম। হ্যাঁ, ওই যে বললাম কালকে টপিকে তো যুদ্ধ বিপ্লব এগুলা নাই, এখন ওগুলো কি করে নিব? এগুলো যেহেতু এগুলো সাধারণত আজকে টপিকে মনে হয় না ছিল, মানে এখানে দেওয়া আছে আর কি, কিন্তু এগুলো সাধারণত এই এগুলো টপিকের সাথে এগুলো রিলেটেড। কিন্তু নাই, এগুলো আমাদের আলাদা টপিক আছে, যুদ্ধ বিপ্লব। জাস্ট হচ্ছে পড়ার হ্যাঁ, ক্ষেত্রে চলে আসছে আর পড়ার কি, আপনি ক্ষেত্রে এটা। প্রাসঙ্গিক মনে হয় সেজন্য এখানে দিয়ে রাখছে। জাস্ট আমি হ্যাঁ, বলে হ্যাঁ, যাচ্ছি, কিন্তু এটা এর সাথে রিলেটেড না, মানে আলাদা টপিকই আছে এগুলো। যেমন এই যে ইরাক ইরান যুদ্ধ হয় স্বাধীন আরবকে কেন্দ্র করে, এগুলো আলাদা টপিকই আছে, যুদ্ধ নিয়ে আলাদা টপিকই টপিক, আছে। হ্যাঁ ভাই। না, কালকে কোয়েশ্চেন কি থাকবে নাকি যুদ্ধ না, থেকে কালকের এটা? কোশ্চেনে এগুলো থাকবে না, যুদ্ধ রিলেটেড কিছু থাকবে না। যুদ্ধ সময় থাকবে না, মানে ঠিক হচ্ছে আছে। আপনাকে যেগুলো হচ্ছে ওই টপিক রিলেটেড এই যে সেগুলো এগুলো দেশ থাকবে। রিলেটেড থাকবে, দেশ রাজধানী এগুলো থাকবে। অ্যাকচুয়ালি এগুলো দেশ রাজধানী আচ্ছা, কালেক্টরের মধ্যে পড়ে, তার সাথে প্রাসঙ্গিক গুলো দেওয়া আছে, এই আর কিছু না। আচ্ছা, এগুলো আলাদা টপিকে আচ্ছা ভাই, আছে, বুঝতে আচ্ছা পারছেন? ভাই। এই জন্য আমরা এগুলো বলতেছেন এভাবে, কিন্তু এগুলো পড়তে হবে, দেশগুলো পড়তে হবে, মধ্যপ্রাচ্যের মধ্যে কোন কোন দেশ আছে, কয়টা দেশ আছে, সেগুলো পড়তে হবে, রাজধানীর নাম কি, এগুলো এগুলো পরীক্ষা এগুলো আসে। আমি একটা হ্যাঁ, শর্টকাট টেকনিক বলে দিয়েছিলাম, ওর থেকে দেখে নিন। বলে দিচ্ছেন, আচ্ছা, টোটাল হয়ে গেছে। আমি হ্যাঁ, যেন হ্যাঁ, শর্টকাট নিয়ে করি না, এমনি মনে থাকে এগুলো পড়লে। আচ্ছা, ইয়েমেনের রাজধানী পরীক্ষা অনেকবার আসছে, সানা। একদিন আমি ওই যে দাদাগিরি দেখতেছিলাম, তো দাদাগিরিতে হলো সৌরভ গাঙ্গুলির বউকেই নিয়ে আসছে, ওকেই সরাসরি এই প্রশ্নটা ধরা হয়েছিল যে
নিচের কোনটি ইয়েমেনের রাজধানী? দুইটা মনে অপশন থাকে ওখানে। আচ্ছা, তারপরে আপনারা এগুলো এ করে নিন। এগুলো যে পিএলও, এগুলো কত সালে, এগুলো কিন্তু রিলেটেড না আজকে টপিকের সাথে, কিন্তু এগুলো রিলেটেড না, এগুলো কিন্তু লাগবে না এগুলো। পিএলও কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, পিএলও পূর্ণরূপ কি, ঠিক আছে, এগুলো কিন্তু রিলেটেড না, এগুলো আপনারা পড়েন না। আমি এই টপিক এগুলোতে পড়ার দরকার নাই। জাস্ট খেলে এই যে দেশের ইনফরমেশন গুলো পড়তে হবে, ঠিক আছে। আধুনিক তুরস্কের জনক কে, এটা কিন্তু আসে পরীক্ষায়। কামাল আতাতুর্ক পাশা। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্ক, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপর এই যে মধ্যপ্রাচ্যের যে দেশটি ইউরোপীয় ইউরোপ মহাদেশে অবস্থিত, এগুলো ইউরেশিয়ান কান্ট্রি বলা হয়, ঠিক আছে। তুরস্ক ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশে আছে। মধ্যপ্রাচ্যের নিকট অনারব দেশ হলো, এই যে এটা ইম্পর্টেন্ট আছে, বর্ণমালা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আপনাদের যেহেতু সভ্যতা বানানো হয়েছে না, পৃথিবীর প্রথম বর্ণমালা আবিষ্কার করছে কারা, বলুন তো দেখি, কেউ একজন বলেন। মিশরীয়রা ভাইয়া। মিশরীয়রা। কয়টা বর্ণমালা আবিষ্কার করছে ওরা? 24টা। 24টা। কয়টা? 24। 24? 24টা। 24টা। মিশরীয় 24টা। মিশরীয় 24টা? আর তাহলে ফিনিশিয়ার ফিনিশিয়ারে কয়টা? 22টা। গুড। পরীক্ষা কিন্তু এগুলো আসতে পারে। পরীক্ষার সাথে বইতে একটা ভুল ইনফরমেশন আছে যে আহ, প্রথম কারা বর্ণমালা আবিষ্কার করে, কিন্তু ফিনিশিয়ারে দেওয়া আছে, আসলে কিন্তু ফিনিশিয়ারে না। অনেকে কিন্তু ভুল করে ওগুলা। সানশাইন পলিসির সাথে জড়িত দেশ হলো দক্ষিণ কোরিয়া, এটা ইম্পর্টেন্ট। চীন ও রাশিয়ার চীনের সাথে কয়টা দেশের সীমান্ত আছে বলেন তো দেখি? 14টা। 14টা। 14। রাশিয়ার সাথে কয়টা? সেম। 14। 14টা। পরীক্ষা কিন্তু আসে, রাশিয়া বা চীনের সাথে কয়টা দেশের সীমান্ত আছে, পরীক্ষা আসে, ঠিক আছে। তারপর উত্তর দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় কত সালে, এগুলো যদি রিলেটেড না, এই যে এগুলো আমাদের আলাদা একটা এই থাকবে যে সীমা রেখা থাকবে, তার মধ্যে হলো 38 ডিগ্রি অক্ষরেখা আছে, যে উত্তর দক্ষিণ কোরিয়াকে ভাগ করছে। এগুলো সাধারণত এগুলো আপনার পড়েন না, পিস পায় একবার দেখতে পারেন, নিতে ভাবে পড়া যাবে না, কারণ যেগুলো এগুলো রিলেটেড না আজকে টপিকের সাথে, এগুলো যায় না, এগুলো অনেক ইনফরমেশন আছে যেগুলো যায় না। সন অফ গড, এই যে পিকিং মানবুদ্ধ হয়েছে কোথায়, চীনে, এটা কিন্তু আসতে পারে। পৃথিবীর প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীনে। চীনে প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হলো সান ইয়াতসেন 1911 সালে, ঠিক আছে। গণপ্রজাতন্ত্রী গণচীনের প্রতিষ্ঠাতা কে, মাও সেতুং 49 সালে। চীনের কমিউনিটি প্রতিষ্ঠিত হয়েছে 49 সালে, ভাই ঠিক ওই আছে। ওই চীনের জিনিসটা সাংস্কৃতিক একটু বিপ্লব, বুঝে দেন তো, গণচীনের বিষয়টা একটু। ওরা যেদিন টপিক থাকবে আমরা সেদিন বলবো, আজকের এর সাথে রিলেটেড না, আমরা জাস্ট বলতেছি যেদিন এই আচ্ছা টপিক থাকবে না, আজকের এই টপিকের সাথে এগুলো যায় না, মানে এগুলো related, এগুলো প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে আপনি এগুলো আচ্ছা থেকে, জাস্ট আমরা এগুলো বলতেছি, ওই দিন আমরা ক্লিয়ার করে দিব গণতন্ত্রের ব্যাপারটা কি। আচ্ছা ভাই। তারপর এগুলো আপনি জাস্ট খেলে দেশের নাম পড়বেন, এগুলো আসে। দূরপ্রাচ্য দেশ কয়টা, দূরপ্রাচ্যের মানে কনফিউশন আছে, কোনো কোনো জায়গায় 6টা, কোনো কোনো জায়গায় 5টা, তাই না? ভাই ভাই, দূর প্রাচ্য আর নিকট প্রাচ্যের মধ্যে পার্থক্যটা কি হবে? আচ্ছা দেখেন, দূরপ্রাচ্য সাধারণত সাধারণত আমরা সেই অঞ্চলগুলোকেই বলি যেগুলো ভূমধ্য সাগরের পূর্ব দিকে বলা হয় প্রাচ্য, ঠিক আছে। ভূমধ্য সাগরের যেগুলো পূর্ব দিকে, ঠিক আছে, এই অঞ্চলটি ভূমধ্য সাগরের সীমানা থেকে পূর্ব দিক থেকে শেষ প্রান্তে প্রশান্ত মহাসাগরের তীরে, ঠিক আছে, যেগুলো প্রশান্ত মহাসাগরের তীরে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে দূরপ্রাচ্য। মানে প্রাচ্য মানে কি, প্রাচ্য হলো ভূমধ্য আচ্ছা, সাগরের পূর্বে যেগুলা, এখানে আচ্ছা আপনি বলেন, আমি ওই যে ঠিক শাবাব ভাই আছে। একটা এবং প্রশ্ন করছিল চীন ও গণচীন। এটা হচ্ছে সাধারণত আমি আচ্ছা, যদি আপনাকে বলছি। এই জিনিসটা ক্লিয়ার করেন যে হলো আচ্ছা, দূরপ্রাচ্যের দেশ কিন্তু আসলে 5টা না 6টা, কোনো কোনো জায়গায় 5টা, কোনো 6টা, এই কনফিউশন হতে পারে, কোনো কোনো জায়গায় 5টা, ভাইয়া, কোনো কোনো জায়গায় 6টা, তাইওয়ান কিন্তু তো কনফিউশন পরাধীন। করতে পারে। তাইওয়ান পরাধীন, এই জন্য হচ্ছে তাইওয়ানকে বাদ দিয়ে 5টা ধরা হয়। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে তাই এমনি পরের দিন, কিন্তু পরীক্ষা হলো যদি এখন দেখা যায় যে 5টা অপশনে নাই, তখন যদি 6টা থাকে তাহলে আমি কিন্তু 6টা দেখাবো, ঠিক আছে, যদি 5টা না থাকে। আর যদি 5টা থাকে তাহলে কিন্তু সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু 5টা, তাহলে কিন্তু আমরা সবচেয়ে 5টা দেখাবো, ঠিক আছে। যেহেতু তাইওয়ান এখনো পরাধীন, ঠিক আছে, তাইওয়ানকে সাধারণত চীনের অংশ হিসেবে ধরা হয়। এক চীন দুই নীতি একটা ইয়ে আছে না, ঠিক আছে। তাহলে এখন যেটা বললাম, আর টিটু ভাই কি বলতে চাচ্ছেন বলেন। আচ্ছা, আমি বলছি যে চীন এবং গণচীন যেটা বলছে আর কি, গণচীন সাধারণত হচ্ছে অনেকগুলো রাষ্ট্র নিয়ে সমন্বয়, যেমন হচ্ছে আপনি যদি বলেন ম্যাকাও চীন, তারপরে হচ্ছে হংকং, এই 3টা রাষ্ট্র যদি আমরা বাদ দিই, তাহলে হচ্ছে এই বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে চীন, আর হচ্ছে ম্যাকাও চীন এবং হচ্ছে হংকং, এই 3টা রাষ্ট্র সমন্বয় যদি থাকে চায়নার অধীনে, এটাকে বলা হয় গণচীন। বুঝছেন সবাব ভাই? ওটা জি ভাই যেদিন টপিক বুঝছি। থাকবে না ওটা আরো ক্লিয়ার হয়ে যাবে।
ওই এটা জন্য আমরা বলে টপিক দিব। যখন হ্যাঁ যাবো ভাই। তখন আমরা বিস্তারিত আলোচনা করবো আর কি। আমরা সেদিন বিস্তারিত এখানে আচ্ছা গণচীন কিভাবে আসলো, কিভাবে ইতিহাসটা আছে, ওই জিনিস আচ্ছা বলা বলা আচ্ছা হবে সেদিন। ঠিক আচ্ছা আছে। ভাই। ওকে। আচ্ছা, তাহলে দূরপ্রাচ্যের পূর্ব এশিয়াতে বুঝছেন, এটা হলো সাধারণত ভূমধ্য সাগরের পূর্ব দিকে অবস্থিত, সেগুলোকে বলা হয় প্রাচ্য বলা হয়। এবং সেই পূর্ব দিক থেকে যদি প্রশান্ত মহাসাগরের শেষ প্রান্ত পর্যন্ত হয়, একদম শেষ মানে শেষ মানে কি একটু দূরে বোঝাচ্ছে, যদি শেষ প্রান্ত পর্যন্ত হয় তখন আমরা সেটাকে বলি দূরপ্রাচ্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আর কিছু মনে হয় এগুলোতে ব্রুনাই রাষ্ট্রটি কোন দ্বীপে অবস্থিত, কিন্তু পরীক্ষা আসে। বর্নিও দ্বীপে, ইন্দোনেশিয়া। ব্রুনাইয়ের সরকার প্রধান উপজেলা সুদের দরকার নাই। সিঙ্গাপুরের প্রধান নারী উপদেষ্টা হারিমি দরকার নাই, এগুলো আসে না। সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা, এগুলো দরকার নাই। এখান থেকে ব্রুনাইয়ের রাষ্ট্রটি কোন দ্বীপে অবস্থিত, বর্নিও দ্বীপ। তারপর হলো ফিলিপাইনের প্রেসিডেন্ট বাসভবনের নাম, এগুলো আসে না, এগুলো নাই। শেষ মুঘল, এই যে এরা শেষ মুঘল সম্রাট পড়ে আসছেন আপনারা। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, তাকে হলো ইয়াঙ্গুনে করা হয়, সমাধিস্থ করা হয়েছিল। তারপর হলো ফিলিপাইনের প্রেসিডেন্টের দরকার নাই। এই যে আবু সাহেব, আমরা কিন্তু এগুলো আলাদা টপিকই আছে গেইলে সংগঠন নামে। এই যে আবু সাহেব যে দেশে গেলে সংগঠন, আমরা তখন এগুলো বলবো। এখানে জাস্ট এরা গেলে বলছে যে হাইলাইট করছে। এই যে সীমান্ত বাহিনীর নাম, লুন্থিন, এগুলো আবার পড়বো তখন। ঠিক আছে। আরসা হলো এই যে রোহিঙ্গা স্যালভেশন আর্মি। রোহিঙ্গা স্যালভেশন আমাদের আর্মি ক্লাস শেষ ঘটনা হয়ে কি? যাবে ভাই, শেষ করেন, শেষ হয়ে যাবে এগুলো এখনই। কিন্তু পড়ার দরকার নাই, তাহলে এগুলো পড়ার দরকার নাই। তাড়াতাড়ি শেষ এগুলো করেন। জাস্ট গেলে দেশের নামগুলো পড়বেন। নিচে যে আমরা যদি স্লাইডে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনার নিচে এগুলো পড়ার দরকার নাই। একবার সবগুলো দিতে পারেন, কিন্তু এখান থেকে সব আসবে না। প্রথম দিকে এগুলো আসবে, এই যে জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম দেশকে, ঠিক আছে, স্বাধীন হয় কবে, সর্বাধিক উপদ্বীপ রাষ্ট্র হলো ইন্দোনেশিয়া। ক্লাস শেষ হয়ে যাবে ভাই, একটু তাড়াতাড়ি শেষ করেন। কত মিনিট আছে? এই 3-4 মিনিট আসলে আছে এগুলো সর্বোচ্চ। আপনারা দেখে নিন এইভাবে, এগুলো এখান থেকে দেখে নিন। এগুলো তো মনে হয় জাফর ভাই বলছে এগুলা, এগুলো সব পড়ার দরকার নেই। দেশের সাথে রিলেটেড যেগুলো সেগুলো পড়তে হবে। ঠিক আছে। এগুলো তো বলছেনই আপনি। তাহলে আমাদের যেটা কথা হলো সেগুলো দেশের সাথে যে তথ্যগুলো রিলেটেড, যে তথ্যগুলো দেশের সাথে রিলেটেড আপনার সেগুলো পড়বেন। এখানে অনেক ইনফরমেশন আছে, যুদ্ধ হয়েছে কবে, কি হয়েছে না হয়েছে, এগুলো কিন্তু